আজ আপনি শুনবেন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী ঘড়ির কাঁটা পর্ব 2, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. লেখক কন্যা শ্রীমতী মৌ সান্যালকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকার জন্য। আজকের গল্পে অভিনয় করেছেন অভিক, দীপক, রীতি, শ্রোতা, অপূর্ব, কুন্তল, দেবলীনা, সঙ্গীতা, রথিন, মৌ, শুভদীপ এবং সায়ন। নাট্যরূপ দান চিন্ময়। পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী ঘড়ির কাঁটা পর্ব 2। গত পর্বে আপনারা শুনেছিলেন রবি, প্রকাশ, সুদীপ ও কমলেশ 4 বন্ধু কনজিকিউটিভভাবে লটারির টিকিট কেটেছিল। কমলেশ সেই লটারি জেতার জন্য হোটেল হিন্দুস্তানে একটা পার্টির পরিকল্পনা করে। সেই পার্টির ডিসকাশনের জন্য ডাক্তার বন্ধু প্রকাশকে হোটেলে ডেকে পাঠায়। প্রকাশ যথারীতি হোটেলে উপস্থিত হয়, কিন্তু হোটেল থেকে সে যায় বিখ্যাত ক্রিমিনাল লয়ার পি.কে. বাসুর কাছে। বাসু সাহেব ও কৌশিক হোটেল হিন্দুস্তানে এসে দেখেন সেখানে 528 নম্বর রুমে একজন খুন হয়েছে এবং তিনি পুলিশকে ডেকে পাঠান। তারপর এভাবে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে। হোটেল থেকে বের হওয়ার মুখেই একটা কথা কানে গেল বাসু সাহেবের। ঘুরে দেখলেন 2-3 জন দাঁড়িয়ে আছে প্রবেশপথের বাইরে। একজন লাউঞ্জ থেকে বের হয়ে এসে ওদের উদ্দেশ্য করে বলল, কমলেশের তো পাত্তা নেই, লাউঞ্জেও নেই, এখন কি করবে বলো? কাউন্টারে গিয়ে একবার খোঁজ করব। বাসু সাহেব এগিয়ে গেলেন দলটির দিকে। এক্সকিউজ মি, আপনারা কি কমলেশ মিত্রের নিমন্ত্রণে এখানে এসেছেন? হ্যাঁ, আপনিও কি তার নিমন্ত্রণে এসেছিলেন? না, আমার নাম পি.কে. বাসু, আমি ব্যারিস্টার। আপনি পি.কে. বাসু? আপনি তো স্বনামধন্য ব্যক্তি, আমরা সবাই আপনাকে চিনি। আসুন আসুন পরিচয় করিয়ে দিই। ইনি নবীন চ্যাটার্জি, বিজনেসম্যান, আর ইনি মিস মীনাক্ষী মজুমদার, আর আমার নাম সুদীপ লাহিড়ী। ইতিমধ্যে একটা বিশ্রী ব্যাপার ঘটে গেছে হোটেলের ভেতর। পুলিশি তদন্ত হচ্ছে। বাঘে ছুলে 18 ঘা। আপনারা বরং আমার সঙ্গে আসুন, সামনের ওই রেস্তোরাঁয় গিয়ে বসি আমরা। এখানে সব কথা বলা যায় না। দলটিকে এক কোণায় বসিয়ে এসপ্রেসো কফির অর্ডার দিয়ে বাসু সাহেব বললেন, আমি এসেছিলাম এখানে একটা তদন্তের কাজে, যাতে আপনাদের বন্ধু কমলেশ মিত্রও ইনভলভড হতে পারে। মিস মজুমদার, আপনি কখন জানতে পারেন যে কমলেশ প্রাইজটা পেয়েছেন? সকাল প্রায় 9:30টায় কমলেশ ফোনে জানিয়েছিল। আইসি, কোথা থেকে ফোন করেছিল সেটা কিছু বলেছিল? হ্যাঁ, এই হোটেল থেকেই। আপনাকে সে কখন আসতে বলে? সন্ধে 6টায়। বলেছিল আরও 2-4 জন বন্ধুকে সে নিমন্ত্রণ করেছে। রাত্রে সে আমাদের ডিনারে নেমন্তন্ন করেছিল। এই 3 জনকেই? তাই তো দেখছি এখন। আমি শুনেছি ডক্টর প্রকাশ সেনগুপ্তা আর রবি বোসও ওনার ঘনিষ্ঠ বন্ধু। তাঁদের নিমন্ত্রণ ছিল না? জানি না, থাকলে ওনারাও হয়তো এখনই এসে পড়বেন। আচ্ছা, আপনি কি কমলেশের তরফ থেকে এদের দুজনের কাউকে নিমন্ত্রণ করেছিলেন? কমলেশের তরফে? না, কমলেশ আমার বন্ধু, যেমন এনারাও তার বন্ধু। কমলেশের তরফে আমি কাউকে নেমন্তন্ন করতে যাব কোন অধিকারে? কেন বলুন তো? বাসু সাহেব এবার সুদীপকে জিজ্ঞেস করলেন, আপনাকে সে কখন নিমন্ত্রণ করে? সুদীপ সে প্রশ্নের জবাব না দিয়ে বলল, মিস্টার বাসু, এবার আপনি আমাদের একটা প্রশ্নের জবাব দিন। হোটেলে কি ঘটেছে, আর কমলেশের সঙ্গে তার কি সম্পর্ক? কমলেশ যে ঘরটা ভাড়া নিয়েছিল সেটা 528 নম্বর ঘর। আজ বিকেল 5টা নাগাদ সেই ঘরের বাথরুমে একটি মৃতদেহ আবিষ্কৃত হয়েছে, গুলিবিদ্ধ মৃতদেহ। কমলেশ কোথায় তা কেউ জানে না। অফকোর্স, মৃতদেহটা যদি তার না হয়। মনে হলো ভূমিকম্পে টেবিলটা নড়ে উঠল। 8 মিনিট সবাই নির্বাক। তারপর নবীনবাবু বললেন,
বলছিলাম, এক্ষেত্রে সবার আগে গিয়ে মৃতদেহটা আমাদের শনাক্ত করা উচিত, তাই না? হ্যাঁ তাই, কিন্তু তৎক্ষণাৎ পুলিশের জেরার সম্মুখীন হতে হবে আপনাদের। জবাবে কে কি বলবেন তা স্থির করে রেখেছেন তো? জবাবে আবার কি বলবো? যা সত্যি তাই বলবো। মৃতদেহ আবিষ্কার হবার অনেক পরে আমরা এসেছি। সেইটাই হবে পুলিশের প্রথম প্রশ্ন। আপনারা সকলেই কি এই হোটেলে আজ এখনই প্রথম এলেন? হ্যাঁ, নিশ্চয়ই। সুদীপ কোনো জবাব দিল না। মীনাক্ষী আর সুদীপ পরস্পরের দিকে তাকালো। ঠিক আছে, এবার আপনারা হোটেলে যান, মৃতদেহ শনাক্ত করুন। সম্ভবত আপনাদের বন্ধুই মারা গেছে। অটোপসি সার্জন মৃত্যুর কি সময় নির্ধারণ করেন সেটা দেখুন। আমি আজ উঠি। গুড নাইট। মৃতদেহ শনাক্ত করে ওরা তিনজন যখন বেরিয়ে এলো, তখন কলকাতার রাস্তায় আলো জ্বলেছে। বাইরে বেরিয়ে এসে ওরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। নবীন বলল, এমন একটা বিশ্রী ব্যাপার ঘটে যাবে তাকে আজ সকালেও ভেবেছিলাম। কমলেশটা না। ওসব কথা ভেবে লাভ নেই নবীনবাবু, আমাকে বরং একটা ট্যাক্সি ধরে দিন। বাড়ি ফিরবে? তার চেয়ে চলো না। নবীনকে খুব অন্যমনস্ক মনে হচ্ছিল। সে বাধা দিয়ে বলল, তাহলে বাদ দাও ভাই, আমার কিছু ভালো লাগছে না, আমি বাড়ি যাব। একটা বাস ধরে নবীন রওনা হয়ে যাওয়ার পর মীনাক্ষী বলল, কোথায় যাওয়ার কথা বলছিলে তখন? কোনো ফাঁকা জায়গায় চলো, ভিক্টোরিয়ার সামনের ময়দানে গিয়ে বসি। পায়ে পায়ে দুজনে এগিয়ে গেল ময়দানের দিকে। এই সময়েও জায়গাটা মোটেই নির্জন নয়। তবু ওর মধ্যেই একটু ফাঁকা জায়গা দেখে দুজনে বসল। সুদীপই প্রথম নীরবতা ভাঙল। আচ্ছা মিনু, তুমি কি আশঙ্কা করছো এই ব্যাপারটা নিয়ে পুলিশ আমাদের ঝামেলায় ফেলতে পারে? তোমাকে না ফেললেও আমাকে ফেলতে পারে। মার্ডার চার্জ অবশ্য আমার ওপর আসার কোনো কারণ নেই, কিন্তু কেঁচো খুঁড়তে অনেক সাপই তো বেরিয়ে পড়ে। তুমি তো জানো কমলের সঙ্গে আগামীকালই আমার দার্জিলিং যাওয়ার কথা ছিল। হ্যাঁ তা ছিল, তাতে কি, সে কথা বলছি না। আমি বলছি হত্যা মামলায় কি তোমাকে বা আমাকে জড়ানোর কোনো সম্ভাবনা আছে? তীক্ষ্ণ দৃষ্টিতে মীনাক্ষী ওকে একবার দেখে নিয়ে বলল, এ কথা বলছো কেন? বাসু সাহেবের সাথে কথা বলে মনে হলো মৃত্যুর সময়ে বেলা 2টোর পর আর বিকেল 4টের আগে, ওই সময়টুকুর জন্য তোমার কি কোনো অকাট্য অ্যালিবাই আছে? আরও গম্ভীর হয়ে যায় মীনাক্ষী। সরাসরি জবাব না দিয়ে বলে, কেন, তোমার নেই? বিকেল 3:45 পর্যন্ত আছে, তারপর নেই। তোমার কি? আমার বেলা 2টো থেকে 4টে পর্যন্ত তুমি কোথায় ছিলে সেটা প্রমাণ করতে পারবে? মীনাক্ষী অনেকক্ষণ কি যেন ভাবল, তারপর বলল, কিছু মনে পড়ছে না, এত নার্ভাস লাগছে। মনে করতে হবে মিনু, মনে করা দরকার। নেহাত যদি মনে না পড়ে আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি কিভাবে? তুমি ঠিক 3:47 হোটেল হিন্দুস্থানের লাউঞ্জে ছিলে। মুখটা সাদা হয়ে গেল মীনাক্ষীর। মানে তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি তুমি বেলা 3:45 নাগাদ এ হোটেলে এসেছিলে, তার প্রমাণ আছে। সেটা অস্বীকার করা বুদ্ধিমানের কাজ হবে না। তোমাকে একজন দেখে ফেলেছিল, সে তোমাকে চেনে। দু হাতে মুখ ঢেকে ফেলে মীনাক্ষী অনেকক্ষণ বসে রইল। তারপর ধীরে ধীরে মুখ তুলে বলল, সুদীপ, তুমি কেন এসেছিলে বলো তো? আমি কোথায় এসেছিলাম, কখন? ঠিক 3:47 হোটেল হিন্দুস্তানের লাউঞ্জে। এবার জবাব দিতে সুদীপই একটু ইতস্তত করছিল। তুমি আমাকে দেখতে পেয়েছিলে, না হলে এখনই এভাবে ও কথাটা বলতে পারতে না, তাই না? হ্যাঁ হ্যাঁ তাই। আমার মনে হয় আমরা দুজনেই পরস্পরের কাছে সত্য ঘটনাটা খুলে বললে ভালো হয়। আমার নিজের কথাই আগে বলি। হ্যাঁ, আমি এসেছিলাম। কমলেশই আমাকে আসতে বলেছিল, ওই 3:30 নাগাদ, একটা বিশেষ কারণে। কারণটা কি তা এক্ষেত্রে অবান্তর। আসল কথা হচ্ছে এই যে আমি এসেছিলাম, তুমি যখন আমাকে দেখতে পেয়েছো তখনই, ওই 3:45 নাগাদ। কমলেশ আমাকে আসতে বলেছিল, অথচ সে নিজের ঘরেই ছিল না। অন্তত তখন তাই মনে হয়েছিল আমার। এখন মনে হচ্ছে ওই রুদ্ধদ্বার কক্ষের ভেতরেই ও পড়েছিল, বাথরুমের মেঝেতে। রিসেপশনে কোনো কথাবার্তা বলেছিলে? হ্যাঁ বলেছিলাম, তাতেই বুঝে উঠতে পারছিলাম না কি স্ট্যান্ড নেব। পুলিশ যদি জানতে চায় তবে আদ্যপান্ত সত্য কথা বলাই ভালো। তুমি এসেছিলে, নক করেছিলে, কাউন্টারে কথা বলেছিলে,
ফিরে গিয়েছিলে। আর তুমি? আমিও অস্বীকার করব না, কারণ একই সময়ে আমি ওই হোটেলে এসেছিলাম এক বন্ধুর গাড়িতে। সে আমাকে হোটেলের সামনে নামিয়ে দিয়ে চলে যায়। কমলেশকেও সে চেনে, ফলে আমি যে এখানে এসেছিলাম এটা চেপে যাওয়া ঠিক হবে না। তুমি তখন কোথায় আমাকে দেখেছিলে? তুমি যখন কাউন্টারে দাঁড়িয়ে মেয়েটির সঙ্গে কথা বলছিলে, তুমি আমার দিকে পিছন ফিরেছিলে। তুমি আমাকে দেখতে পাওনি, আমি পেয়েছিলাম। তাহলে তুমি এগিয়ে এসে আমার সঙ্গে কথা বললে না কেন? আমি কমলেশের ঘরের সামনে গিয়ে দেখি বাইরে একটা ট্যাগ ঝুলছে, ডু নট ডিস্টার্ব। আমি অনাহত এসেছিলাম। সন্ধ্যায় আমার নিমন্ত্রণ ছিল, কিন্তু তার আগেই আমি এসেছিলাম ওকে একান্তে পেতে। আমি ওর কাছ থেকে কিছু টাকা ধার চাইতাম, কিন্তু ওর ঘরের সামনে বিরক্ত করবেন না বিজ্ঞপ্তিটা দেখে ফিরে আসি। কাউন্টারে তোমাকে দেখেই বুঝতে পারলাম কেন এই বোর্ডটা টাঙানো আছে। অর্থাৎ কমলেশ তোমার প্রতীক্ষাতেই আছে। আই সি, এতক্ষণে বুঝলাম। আমি কিন্তু এখনো সবটা বুঝতে পারিনি মিনু। কি বুঝতে পারোনি? আবার জিজ্ঞাসা করছি, সত্যি কথা বলবে? উফ, বারবার ভনিতা করছো কেন বলো তো? বিকেল 3:47 তোমাকে যখন দেখি তখন তোমার পরিধানে ছিল একটা লাল রঙের মুর্শিদাবাদী, অথচ সন্ধ্যে 6টায় যখন আবার এলে, অর্থাৎ এখন, তোমার পরিধানে একটা নীল রঙের জর্জেট। কেন মীনাক্ষী, এত দ্রুত তোমাকে শাড়ি পাল্টাতে হলো কেন? মীনাক্ষী প্রথমটা একটু অবাক হয়ে যায়, তারপর সামলে নিয়ে বলে, হোয়াট ডু ইউ মিন? আমার সেই শাড়িটায় কোনো রক্তের দাগ লেগেছিল বলতে চাও? আমি কিছুই বলতে চাই না মীনাক্ষী, আমি শুধু তোমাকে মনে করিয়ে দিতে চাই এ মামলায় এ প্রশ্নটাও তো উঠতে পারে। সাক্ষীর কাঠগড়ে দাঁড়িয়ে কি জবাব দেবে তা ভেবে রাখা কি উচিত নয়? আমাকে কেন সন্দেহ করছো সুদীপ? কমলেশকে আমি... তুমি তো সবই জানো। আমার কি মোটিভ থাকতে পারে বলো তো? না মিনু, তুমি ভুল করছো। তোমাকে আমি আদৌ সন্দেহ করছি না। তোমার কোনো মোটিভ খুঁজে পাচ্ছি না বলে নয়, তার কারণ কে কমলেশকে খুন করেছে তা আমি জানি। শুধু তোমাকেই না, তাকেও ঠিক একই সময়ে হোটেল হিন্দুস্থানে আমি দেখতে পেয়েছিলাম, বোধ করি মার্ডার ওয়েপন সহ। উৎসাহে সুদীপের হাতটা চেপে ধরে মীনাক্ষী। কে? কাকে? কাকে দেখেছো তুমি? সে কথা এখন আমি বলবো না, প্রয়োজন হলে পুলিশকেই বলবো। তাই তোমাকে আড়ালে ডেকে এনেছি, তোমাকে সাবধান করতে চাইছিলাম। তুমি যে একই সময়ে হোটেল হিন্দুস্থানে এসেছিলে এই সত্যটা পুলিশের কাছে গোপন করো না। আমার জবানবন্দিতে তোমার কথাও থাকবে। তোমাকে আমি দেখেছি তা আমি বলবো। আমি চাই না সেটা অস্বীকার করে তুমি বিপদগ্রস্ত হও। আর কেউ না জানলেও তুমি তো জানো মিনু, আমি তোমাকে... মুহূর্তের মধ্যে রূপান্তর ঘটে মীনাক্ষী মজুমদারের। স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, জানি। তাহলে এসো না সুদীপ, আমরা দুজনে দুজনের অ্যালিবাই হই। পুলিশকে বলি আমরা দুজনে একই সঙ্গে... না, আদালতে দাঁড়িয়ে আমি মিথ্যে সাক্ষ্য দিতে পারবো না। তাছাড়া আমি এসেছিলাম অন্য এক বন্ধুর গাড়িতে। কোথা থেকে বিপর্যয় হয়ে যাবে, ঠিক যা যা ঘটেছে আমরা তাই বলবো, তুমি আর আমি। বেশ, তুমি যা চাইছো তাই হবে। আমি কি শুধু এইটুকুই চাইছি মিনু? এক মুহূর্ত বিলম্ব হলো মীনাক্ষীর, তারপর বলল, আজকে আমায় মাফ করো সুদীপ, আজ নয়। কমলেশের মৃতদেহটা আমাকে এখনো হন্ট করছে। আই নো, আজই জবাব দিতে বলছি না। চলো এবার ওঠা যাক, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। সুদীপ প্লিজ, আমাকে একটু একা থাকতে দাও। একটা ট্যাক্সি ধরে দাও শুধু। সুদীপ দু কাঁধ ঝাঁকালো, তারপর উঠল ট্যাক্সির খোঁজে। আবার যেন ওর মনে হলো ওর সিদ্ধান্ত কি ভুল। যে লোকটাকে লিফটে নামতে নামতে এক ঝলকের জন্য দেখতে পেয়েছিল, সেই কি হত্যা করেছিল কমলেশকে? সেই কি টাঙিয়ে রেখে এসেছিল ডু নট ডিস্টার্ব বোর্ডটা? তাহলে মীনাক্ষী মজুমদার মাত্র 2 ঘন্টার মধ্যে লাল শাড়িটা পাল্টে এলো কেন? আর প্রথমবার লাল রঙের শাড়ি বা বেছে নিয়েছিল কেন? যাতে রক্তের দাগ সহজে নজরে না পড়ে। লিটন হোটেলে ফিরে বাসু সাহেব প্রথম সাক্ষাতেই প্রকাশকে বললেন, এনেন মশাই, ধরুন, উইশ ইউ বেস্ট অফ লাক। আমি আমার হাত ধুয়ে ফেলেছি। বাসু সাহেবের প্রসারিত হাতে একটি 1 টাকার অঙ্ক লেখা চেক। মানে
আপনি আমার কেসটা নেবেন না? না, আমার বিবেকে বাঁধছে। তার মানে আপনিও বিশ্বাস করছেন কমলেশকে আমিই খুন করেছি? 1.5 সেকেন্ড আগেও কিছুটা সন্দেহ ছিল, এখন নেই। কারণ আপনার জানার কথাই নয় যে কমলেশই খুন হয়ে পড়ে আছে ওই ঘরে। বস্তুত আপনার জবানবন্দি অনুসারে ডিসচার্জ বুলেটের সাথে কমলেশের কোনো সম্পর্কই নেই। মাথাটা নিচু হয়ে গেল প্রকাশের। আপনি আরেকটু বসবেন? তাহলে আপনাকে সব কথা খুলে বলি। বাসু সাহেব বসলেন। দেউন মশাই, আপনার প্রথম স্টেটমেন্ট শুনেই আমি বুঝতে পেরেছিলাম আপনি হোল ট্রুথ বলছেন না। আসল কথাটা বাদ দিয়ে যাচ্ছেন। কেন জানেন? না, কেন? আপনার জবানবন্দি অনুসারে আপনি আতঙ্কগ্রস্ত হতে পারেন গাড়ির সিটের নিচে রিভলভারটা আবিষ্কার করার পর মুহূর্ত থেকেই। কিন্তু তার পূর্বেই আপনি বলেছেন ঘর থেকে বেরিয়ে আসার সময় আপনি কাউকে লক্ষ্য করেননি। সেটা কেন লক্ষ্য করবেন আপনি? বলেছেন লিফটে না নেমে আপনি সিঁড়ি দিয়ে নেমেছেন। আর সবচেয়ে বড় কথা, খোলা মনে চাবিটা কাউন্টারে জমা দিয়ে আপনার গাড়ির কাছে যাওয়ার কথা। সুতরাং খুন নিজে করুন বা না করুন, এ কথা সূর্যোদয়ের মতো স্পষ্ট যে ঘর ছাড়ার আগে আপনি জানতেন বাথরুমে কমলেশ মরে পড়ে আছে। বিশ্বাস করুন খুন আমি করিনি। তবে আপনার ও কথা সত্য, বাথরুমের দরজা খুলে আমি দেখেছিলাম। বাথরুম থেকে বেরিয়ে আসার পর রুমাল দিয়ে হাতলটা মুছে দিয়েছিলেন নিশ্চয়ই? না তো, কেন? প্রকাশের চোখের দিকে বাসু সাহেব পুরো 1 মিনিট এক দৃষ্টিতে চেয়ে রইলেন। তারপর চেকটা কুচি কুচি করে ছিঁড়ে ফেললেন। হাই উইথড্র। না, আপনি খুন করেননি। কিন্তু এবার বলুন, সব কিছু বিস্তারিতভাবে বলুন। টাইম ফ্যাক্টরটা ঠিক রেখে একেবারে সকাল থেকে শুরু করুন, ঘুম থেকে ওঠা থেকে শুরু করুন। আসলে কাল রাত্রে আমি আদৌ ঘুমোইনি। বলছি শুনুন। সারা দিনের অভিজ্ঞতা বিস্তারিতভাবে বলে গেল প্রকাশ, আর বাসু সাহেব মাঝে মাঝে প্রশ্ন করে জেনে নিচ্ছিলেন। প্রথমে বলুন, রবি বসুকে মিথ্যে কথা বলে ডেকে পাঠালেন কেন? কমলেশের প্ররোচনায়। সেই 4:45টার সময় আমাকে তার অফিস থেকে ফোন করে এই পরিকল্পনার কথা বলে। আমি আপত্তিও করেছিলাম, ও শোনেনি। বলেছিল পত্রিকা অফিস থেকে সোজা মেডিকেল কলেজে আসবে রবির আগেই। রবির ঠেলা সেই সামলাবে। তাই এপ্রিল ফুল করতে রবিকে ফোন করি। তাহলে তখনও আপনি জানতেন না যে তার 15 মিনিটের মধ্যেই অমল সোম আহত হয়ে হাসপাতালে আসবে? তা কেমন করে জানবো? ওটা নিতান্তই কাকতালীয় ঘটনা। কমল আর অমল দুটো নাম শুনতে একরকম, তাই ওরা ভেবেছিল। বুঝলাম। আচ্ছা, মীনাক্ষী মজুমদারের কণ্ঠস্বর আপনি চেনেন? না, তার সঙ্গে কখনো আমার কথা হয়নি, চোখেও দেখিনি কখনো। তার মানে আজ 1:45 নাগাদ যে মেয়েটি আপনাকে ফোন করে সেই যে মীনাক্ষী মজুমদার, এ কথা হলপ করে বলতে পারা যায় না। নিশ্চয়ই না। কেন, সে কি অস্বীকার করছে? বাসু সাহেব প্রকাশের কাছ থেকে কমলেশের বাসার ঠিকানা, তার পৈতৃক বাড়ির এলাকার নাম, সুদীপ এবং রবির টেলিফোন নাম্বার নোটবুকে টুকে নিয়ে উঠে পড়লেন। যাওয়ার সময় বললেন, শুনুন, পারতপক্ষে হোটেল ছেড়ে বের হবেন না। আমি অনেক কষ্টে পুলিশের নজর এড়িয়ে এসেছি। কাউকে এখান থেকে ফোন করবেন না, পুলিশ আপনাকে খুঁজছে। কাল আপনাকে সকাল 9:30টার সময় তুলে নিয়ে যাব থানায়। সেখানে সমস্ত ঘটনা আদ্যপান্ত সত্য বলবেন, কোনো কিছু গোপন করবেন না। বুঝেছেন? রিভলভারের কথাটাও? নিশ্চয়ই। রিভলভারটা নিয়ে যাবেন, জমা দিতে হবে ওটা। আচ্ছা, ওরা যদি জানতে চায় মৃতদেহ আবিষ্কার করা মাত্র কেন পুলিশে যায়নি? বলবেন আপনার সন্দেহ হয়েছিল কেউ অপরাধটা আপনার ঘাড়ে চাপাতে পারে, তাই তৎক্ষণাৎ আপনি আমার কাছে চলে আসেন, আমাকে সব কথা খুলে বলেন। আমি আপনাকে জানিয়েছিলাম পুলিশে আমি খবর দেব, মনে থাকবে? রাত 10:30 পর্যন্ত অপেক্ষা করেও যখন কৌশিক ফিরল না, তখন বাধ্য হয়েই ওনারা নৈশ আহারে বসলেন। বাসু সাহেব, মিসেস বাসু আর কৌশিকের স্ত্রী সুজাতা। ওদের আহার পর্ব যখন মধ্যপথে, তখন খাওয়ার ঘরে কৌশিকের নাটকীয় প্রবেশ। মিসেস বাসু বললেন, কি ব্যাপার, এত রাত? টিকটিকেরাও তো খায় নাকি? এখন যত ইচ্ছে ধমক দিতে পারেন, আমি আজ দিগ্বিজয় করে ফিরেছি, একেবারে গুরু মারা চেলা। ওরে বাবা, সে আবার কি এমন সংবাদ নিয়ে এলে শুনি? কৌশিক একখানা চেয়ার টেনে নিয়ে বসল। বলুন তো কমলেশ কেন খুন হলো, মোটিভটা কি? কমলেশই যে খুন হয়েছে সেটাই তো আমার কাছে অজানা। কেন হয়েছে তা কোত্থেকে জানবো? হ্যাঁ, মৃতদেহটা কমলেশ মিত্রেরই। ওর দুজন বন্ধু, একজন বান্ধবী এসেছিলেন আপনি হোটেল ছেড়ে যাওয়ার পরে, তারাই শনাক্ত করে গেল।
পুলিশ আমার জবানবন্দি নিয়ে ছেড়ে দেওয়ার পরেই আমি ওদের সঙ্গে ঘনিষ্ঠতা করি। সুদীপ লাহিড়ী, নবীন চ্যাটার্জি আর মীনাক্ষী মজুমদার। আমি আরও জেনে এসেছি মীনাক্ষী দেবী আর সুদীপবাবু দুজনেই ওই হোটেলে এসেছিলেন 3টে থেকে 4টের ভিতর। এখন প্রশ্ন হচ্ছে মৃত্যুর সময়টা কি? মৃতদেহ আবিষ্কৃত হয়েছে 5:52। তোমার অবগতির জন্য জানাচ্ছি, মৃতদেহ আবিষ্কৃত হয়েছে 3:30 থেকে 3:45 মধ্যে। যাই হোক, তারপর? এ কথা কে বললে? আপাতত আমি বলছি, কিন্তু সে তো চেলার হাতে মৃত গুরুর সংগৃহীত সংবাদ। আগে চেলা মশাইয়ের পুরো রিপোর্টটা শুনি। কথাটা শুনে একটু দমে যায় কৌশিক। সে যাই হোক, আপনার কথাই মেনে নিচ্ছি। মৃত্যু যদি 3টে থেকে 4টের মধ্যে ঘটে থাকে তাহলে মীনাক্ষী এবং সুদীপ একটু ঝামেলায় পড়বেন। সেটা আমার আসল খবর নয়। আসল খবর যেটা হচ্ছে সেটা সংগ্রহ করেছি সুদীপ লাহিড়ীর কাছ থেকে। সুদীপ জানত কমলেশ আর মীনাক্ষী 2রা সকালের অর্থাৎ আগামীকাল সকালের ফ্লাইটে দার্জিলিং বেড়াতে যাচ্ছিল। 31শে মার্চ গেছে রবিবার। তার আগের দিন কমলেশ তাই ব্যাংক থেকে 10,000 টাকা নগদ তুলেছে। সুদীপ তা জানে। কমলেশ বলেছিল সোমবার সে ওই নগদ টাকা ট্র্যাভেলার্স চেক করিয়ে নেবে। আমি খোঁজ নিয়ে জেনেছি টাকাটা হোটেলের ভল্টে কমলেশ রাখেনি এবং মৃতদেহ আবিষ্কারের পরে সে টাকাটা পাওয়া যায়নি কোথাও। ফলে ওই 10,000 টাকাটাই হচ্ছে খুন হওয়ার হেতু। লটারির 1.25 লক্ষ টাকা সম্ভবত কমলেশ হাতে পায়নি। অবশ্য আমি সে বিষয়ে খোঁজ নিয়েও দেখিনি। কিন্তু তোমার অবগতির জন্য জানাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল লটারির প্রাইজ মানি অ্যাকাউন্ট পেই চেকে দেওয়া হয়। খবরের কাগজে ফলাফল ঘোষণার পর সে টাকা পেতে মাসখানেক সময়ও লেগে যেতে পারে, কারণ চেকটা দেন AGWB, ডিরেক্টরেট অফ লটারিজের নির্দেশ পেলে তবেই। ফলে ও তদন্ত তোমাকে কৌশিকের সাফল্যে মনে হচ্ছে তুমি চটে যাচ্ছ। শাস্ত্র তো বলে পুত্র এবং শিষ্যের হাতে পরাজয়ই কাম্য। আমার ডিনারটা নিয়ে এসো সুজাতা। আচ্ছা, ওই নবীন চ্যাটার্জির ব্যাপারে কোনো সন্ধান পেয়েছো নাকি? পেয়েছি। সে আদৌ হোটেলে আসেনি, মানে তার কথা অনুযায়ী। নবীন জানতো কমলেশ ব্যাংক থেকে 10,000 টাকা তুলেছে? সে কেমন করে জানবে? না, সে জানতো না। হ্যাঁ, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, নবীন জানতো। তুমি কি এই খবরটা পেয়েছো যে নবীন হচ্ছে কমলেশের শালা? নবীন চ্যাটার্জি কমলেশ মিত্রের শ্যালক? লিটন হোটেল থেকে আমি গিয়েছিলাম কমলেশের ফ্ল্যাটে। কমলেশের ভৃত্য শিবু অত্যন্ত চালাক চতুর। তার কাছ থেকে সন্ধান পাওয়া গেল শনিবার বিকেলেই নবীন ও তার ভগ্নিপতি বাসায় এসেছিল। কমলেশকে সে বলেছিল অত টাকা এভাবে বাড়িতে নগদ রাখছে কেন, ভল্টে রাখলেই পারে। জবাবে কমলেশ বলেছিল, সিংহের গুহায় ঢুকে কেউ তার বাচ্চা চুরি করে না নবীন। পকেট থেকে একটা পিস্তলও বের করে দেখিয়েছিল সে। শিবু তখন বারান্দায় ছিল, সবটুকু স্বচক্ষে দেখেছে। কে কেন খুন করেছে তা জানি না, তবে খুনি যে 10,000 টাকা হাতাতে পারেনি এটুকু জানি। কেমন করে জানলেন? কারণ মৃত্যুর পূর্বেই টাকাটা হোটেল থেকে অন্যত্র চলে গিয়েছিল, সে খবর আমার কাছে আছে। পরদিন 2রা এপ্রিল বেলা ঠিক 9টার সময় বাসু সাহেবের গাড়িটা এসে দাঁড়ালো লিটন হোটেলের সামনে। প্রকাশ তৈরিই ছিল, বলল, চলুন যাই। আগে তোমার ঘরে গিয়ে বসবে, চলো, কথা আছে। ঘরে বসে বাসু সাহেব প্রশ্ন করেন, একটা কথা বলো, তুমি কি জানতে যে গত শনিবার কমলেশ 10,000 টাকা ব্যাংক থেকে হোটেলে নিয়ে গিয়েছিল? না, এইমাত্র শুনলাম। অলরাইট, রিভলভারটা নিয়েছো? ওটা একবার খুলে ধরো তো। প্রকাশ আদেশ পালন করা মাত্র বাসু সাহেব তার নম্বরটা নোটবুকে টুকে নিলেন। রুবি কোম্পানির .22 বোরের রিভলভার, নাম্বার 732753। কি কাল দেখেছিলাম ডিসচার্জড বুলেটের ব্যারেল ঠিক সামনে রয়েছে, আজ এক ঘর সরে গেল কেমন করে? আমি বোধহয় অসাবধানে নাড়াচাড়া করতে গিয়ে এক ঘর সরিয়েছি। খুব অন্যায় করেছো, ওটাতে হাত দেওয়া তোমার উচিতই হয়নি। তারপর হঠাৎ যেন কিছু মনে পড়ে গেল ওনার। জ্বলন্ত দৃষ্টিতে উনি তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত। প্রকাশ একটু ঘাবড়ে যায়। কি দেখছেন? কাল রাত্রে রিভলভারের নাম্বারটা আমি টুকে রাখিনি। ডক্টর সেনগুপ্তা, এমন কোনো সম্ভাবনা আছে কি যে রাতারাতি গোটা রিভলভারটাই পাল্টে গেছে? কি বলছেন?
ওটা তো বরাবর আমার হেফাজতেই আছে। হ্যাঁ তা আছে, কিন্তু তুমি নিজেই ওটা করনি তো, মানে জাস্ট অসাবধানে নাড়াচাড়া করতে গিয়ে। আপনি কি বলছেন? আমি মাথামুন্ডু। লোক হিয়ার ডক্টর, সাদা বাংলায় বলছি, এভাবে আমাকে এড়িয়ে মার্ডার ওয়েপনটা বদলে ফেলোনি তো? ঈশ্বরের দিব্যি করে বলছি। থানার সামনে গাড়িটা দাঁড়াতেই এগিয়ে এলেন বিকাশবাবু, প্রকাশের দাদা। তার পেছনে সতী। এ কি, তোমরা কোথা থেকে এলে? সতী প্রকাশের হাতটা টেনে নিয়ে ভেঙে পড়ল। ছোটদা, এটা তুই কি করলি? কেন করলি ছোটদা? আরে আমি কিছু করিনি, বিশ্বাস কর, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি, আমি জানি। বিকাশবাবু জোর করে তাকে টেনে সরিয়ে নেন। বিকাশবাবুর কাছ থেকে জানা গেল গতকাল রাত 9টার সময় থানা থেকে প্রকাশের খোঁজে লোক এসেছিল। রবি বসুও ছিল সেখানে। রবির কাছ থেকেই ওনারা জানতে পারেন প্রকাশ গা ঢাকা দিয়েছে, কিন্তু সকাল 10টায় সে থানায় আসবে এজাহার দিতে। সতী রবিকে চেনে, রবি আগেও তাদের বাড়িতে এসেছে অনেকবার। বাসু সাহেব বললেন, আমাদের যে সময় হয়ে গেছে বিকাশবাবু, আমাদের এখন মাপ করতে হবে। এসো প্রকাশ। থানার বড়বাবু সতীশ বর্মন প্রস্তুত হয়েই বসেছিলেন। রবি বসুও উপস্থিত সেখানে। বর্মন প্রথমেই বললেন, আমি অত্যন্ত দুঃখিত, এমন একটা ব্যাপারে আপনি প্রধান সাক্ষীকে এভাবে লুকিয়ে রেখেছিলেন। সাক্ষীকে লুকিয়ে রাখার কোনো প্রশ্নই ওঠে না, তিনি আমার মক্কেল। প্রথম সুযোগেই আমি তাকে আপনার সামনে হাজির করেছি। সকাল 10টার আগে আপনাদের দপ্তর খুলে না, কাজেই। থানা যে রাতে ঘুম হয় না, এই খবরটা আপনাকে জানাতে হচ্ছে, এটাই আশ্চর্য। কিন্তু আমি তো রাতে ঘুমোই, আর আমার মক্কেলও। কিন্তু আপনার মক্কেল সারা রাত বাড়ি ফেরেনি কেন? সারা রাত বাড়ি না ফেরা পিনাল কোডের কত নম্বর ধারা মোতাবেক অপরাধ না জানলে কেমন করে আমার মক্কেলকে ডিফেন্ড করি বলুন তো ইন্সপেক্টর সাহেব? তিনি কাল রাত্রে লিটন হোটেলে ছিলেন স্বনামে, একটু খোঁজখবর নিলেই জানতে পারবেন। কাজেই লুকিয়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, এবার উনি ওনার জবানবন্দি দিন। তবে বলে রাখছি, উনি যা বলবেন তা রেকর্ড করে রাখা হচ্ছে এবং প্রয়োজন বোধে তার জবানবন্দি তার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। অতঃপর প্রকাশ তার দীর্ঘ জবানবন্দি দিল। গাড়িতে রিভলভার প্রাপ্তির প্রসঙ্গ আসতেই বর্মন বললেন, কই সে রিভলভারটা দেখি। রিভলভারটা প্রকাশ হস্তান্তরিত করে দিতেই বর্মন তার চেম্বার খুলে দেখলেন। তারপর বাসু সাহেবের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বললেন, আশ্চর্য, সারা রাতেই মার্ডার ওয়েপনটা লুকিয়ে রেখেছেন। মার্ডার ওয়েপন? আপনি বলতে চান এই পিস্তলেই খুন হয়েছে? আর ইউ শিওর? এটা একটা 10 বছরের খোকাও বুঝতে পারে। অথচ আমি তার হেতুটা বুঝে উঠতে পারছি না। আপনি কি করে বুঝলেন বলুন তো? বর্মন কোনো জবাব দিলেন না, বরং রবি বোসকে বললেন, ব্যালিস্টিক এক্সপার্ট জিতেন বসাককে ডেকে আনো। অনতি বিলম্বেই ইন্সপেক্টর বসাককে ডেকে নিয়ে এলো রবি বোস। থানার বড়বাবু তাকে বললেন, বসাক, তুমি অটোপসি সার্জনের কাছ থেকে যে বুলেটটা পেয়েছো, একবার এটাতে একটা টেস্ট বুলেট ছুঁড়ে কম্পারেটিভ মাইক্রোস্কোপে ওয়েল ইউ নো ইয়োর জব। কালকের মধ্যে আমার লিখিত রিপোর্ট চাই। বসাক চেম্বারটা খুলে দেখছিল, বলল, আমি একটা কথা বলবো স্যার। নো, নট নাও, আমি জবানবন্দিটা শেষ করতে চাই, যাও। বসাক কিন্তু গেল না, পাশের চেয়ারে বসে রইল। প্রকাশ বলে চলল, গাড়িতে রিভলভারটা আবিষ্কার করি আমি বুঝতে পারি কেউ একটা বিশ্রী কেসে আমাকে ফাঁসাতে চাইছে। আমি তৎক্ষণাৎ চলে যাই ব্যারিস্টার পিকে বাসুর কাছে। হ্যাঁ, তারপর? তার আর পর নেই মিস্টার বর্মন, জবানবন্দির এখানেই জবনিকা। এরপর আমার মক্কেল যা কিছু করেছে তার দায়িত্ব আমার, এবং সে বিষয়ে তাকে কোনো প্রশ্নের জবাব দিতে আমি নিষেধ করেছি। হ্যাঁ, তা তো করেছেন, কিন্তু যে অস্ত্রে খুন হলো সেটা কেন উনি সারা রাত লুকিয়ে রাখলেন তা তো উনি বলবেন। না হলে এটুকু বলুন যে সেটাও আপনার নির্দেশে। আরে কি আশ্চর্য, কেসটা যে বুলেটের আঘাতে খুন তাও তো আমাদের জানাননি আপনি। ডাক্তার যখন পরীক্ষা করলেন তখন তো আপনি আমাদের ঘরে ঢুকতে দিলেন না। লোকটা মরে পড়ে আছে এটুকুই আমার মক্কেল আর আমি জানতাম। তা সে আত্মহত্যা হতে পারে, থ্রম্বোসিস হতে পারে, ছোড়ার আঘাতে খুন হতে পারে, এবং ওই পিস্তলের গুলিতেও হতে পারে। এই সময় বসাক আবার বলল, স্যার আমি বলছিলাম কি। নো, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। এর আগেও বলেছি খামোখা আমাকে ইন্টারাপ্ট করবে না। তোমাকে ডেকেছিলাম রিভলভারটা দিতে, সেটা পেয়েছো, এবার যাও, কাল রিপোর্ট দিও, লিখিত রিপোর্ট। অপমানিত বোধ করে বসাক উঠে দাঁড়ায়, টেবিলের ওপর পিস্তলটা রেখে গটগট করে চলে যায় দরজার দিকে। বর্মন পেছন থেকে বলেন, এটা ফেলে যাচ্ছ কেন? বসাক দরজার কাছে দাঁড়িয়ে পড়ল। ওখান থেকেই বলল, ওটা দরকার হবে না স্যার, আপনি লিখিত রিপোর্ট চেয়েছেন তাই পাবেন, কাল নয় আজই।
10 মিনিটের মধ্যে। মানে? এটা .22 বোরের রিভলভার। অটোপসি সার্জন যে বুলেটটা আমাকে দিয়েছেন সেটা .38 বোরের। ফলে ল্যাবে এটাকে না নিয়ে গিয়েও আমি লিখিত রিপোর্ট দিতে পারবো এটা সেই মার্ডার ওয়েপন নয়। বসাক ঘুরে পর্যন্ত দেখল না তার ভাষণের প্রতিক্রিয়া কি, ঘর ছেড়ে সোজা বেরিয়ে গেল। বর্মন চট করে ঘুরে বাসু সাহেবকে বললেন, এর মানে কি? ভারী শক্ত প্রশ্ন। প্রকাশকে নিয়ে বাসু সাহেব থানা থেকে বেরিয়ে আসতেই প্রকাশ বলল, ওহ যাক বাবা, ঘাম দিয়ে আমার জ্বর ছাড়লো। ভাগ্যিস ওটা 22 বোরের। কিন্তু আমার যে কম্প দিয়ে জ্বর এলো ডক্টর, আমি কিছুতেই বর্মনের সেই অসহায় প্রশ্নটা ভুলে যেতে পারছি না। এর মানে কি? মানে নিয়ে কি আমরা ধুয়ে খাবো? এটা যখন মার্ডার ওয়েপন নয় তখন ওরা আমাকে ধরা ছোঁয়ার মধ্যে পাবে না। তা তো পাবে না, কিন্তু মার্ডার ওয়েপন ছাড়া কেউ খামোখা তোমার গাড়িতে একটা পিস্তলই বা রাখতে যাবে কেন? যাতে একটা ডিসচার্জ বুলেট আছে, যার ব্যারেলে বারুদের গন্ধ আছে, ওটার দামই তো হবে 1,000-3,4 টাকা। সে চিন্তা আমার নয় ব্যারিস্টার সাহেব, পুলিশের। এবং আমার। প্রকাশ বাড়ি ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস পড়ল পরিবারের সকলের। বড় বৌদি ছুটলেন কালীঘাটে। মেজ বৌদি বললেন, কোথায় লাখ টাকার স্বপ্ন দেখলে ঠাকুরপো, একেবারে জেলে নিয়ে তুলল। সতী ওকে একলা পেয়ে কানে কানে বলল, রাতারাতি আর একটা যন্ত্র কোথা থেকে জোগাড় করলি রে ছোটদা? মস্তান পার্টির সঙ্গে তোর খাতির আছে নাকি? বাজে কথা একদম বলবি না, দেওয়ালেরও কান আছে জানিস না। কিন্তু এই আনন্দ 12 ঘন্টাও স্থায়ী হল না। ওই দিন রাত 10টায় সার্চ ওয়ারেন্ট নিয়ে থানা থেকে লোক এলো। ওদের বাড়ির পেছনের আস্তাকুঁড়ের আবর্জনার ভেতর থেকে আবিষ্কৃত হলো আর একটি রিভলভার। এটা .38 বোরের। পুলিশ বাড়ি ছেড়ে গেল রাত 2টোয়। সঙ্গে রিভলভারটাও নিয়ে গেল এবং ডক্টর প্রকাশ সেনগুপ্তকেও গ্রেপ্তার করা হলো। বেশ কিছুদিন পরের কথা। জজের আদালতে যেদিন বিচার শুরু হলো সেদিন কোর্টে যথেষ্ট লোক রয়েছে। ইতিমধ্যে পুলিশ প্রাথমিক তদন্ত করে রিপোর্ট দাখিল করেছে। ম্যাজিস্ট্রেট কেসটা দায়রায় সোপর্দ করেছেন। আজ জাস্টিস সদানন্দ ভাদুড়ির কোর্টে মামলাটা শুরু হলো। বাদীপক্ষে আছেন নিরঞ্জন মাইতি, স্বনামধন্য পাবলিক প্রসিকিউটর। বিবাদী পক্ষে ব্যারিস্টার বাসু। বাদী এবং প্রতিবাদী প্রস্তুত কিনা জেনে বিচারক সদানন্দ ভাদুড়ি বললেন, মিস্টার পিপি, আপনি কি একটা প্রারম্ভিক ভাষণ দিতে চান? চাই মিলর্ড। কেসটা জটিল এবং প্রত্যক্ষদর্শী কেউ নেই, কিন্তু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সে আমরা কি কি প্রমাণ করতে চাই তার চুম্বক সার প্রথমে শুনিয়ে রাখলে মামলার গতিপথ অনেকটাই সরল হয়ে যাবে। বাদীপক্ষ আশা রাখেন তারা প্রমাণ করবেন আসামি অর্থাৎ ডক্টর প্রকাশ সেনগুপ্ত মাত্র 10,000 টাকার লোভে অত্যন্ত নৃশংসভাবে তার সহপাঠী বন্ধুকে হত্যা করেন। মাত্র 10,000 টাকা বলছি এই জন্যই যে ওই অর্থ ডক্টর সেনগুপ্তর 6 মাসের উপার্জন অপেক্ষাও কিন্তু কম। তার বন্ধু মৃত কমলেশ মিত্র যে একজন প্রাতঃস্মরণীয় ব্যক্তি ছিলেন এমন দাবি আমরা করছি না। তার চরিত্রে অবশ্যই অনেক দোষ ছিল, কিন্তু সেই জন্য তার প্রাণ ধারণের মৌলিক অধিকার কিন্তু নাকচ হয়ে যায় না। আমরা প্রমাণ করব মৃত কমলেশ মিত্র গত 30শে মার্চ শনিবার তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা নগদ তোলেন। 1 এপ্রিল তার দার্জিলিং যাওয়ারও কথা ছিল, ইভেন তিনি প্লেনের টিকিটও কেটে রেখেছিলেন। শনিবার 12টা থেকে ওই টাকা কিন্তু তার আলমারিতে নগদ রাখা ছিল। কমলেশবাবু ছিলেন কৌতুকপ্রিয় লঘু চরিত্রের মানুষ। 31শে মার্চ রবিবার তার নাইট ডিউটি ছিল। 1 এপ্রিল ভোর 5টা নাগাদ তিনি আসামিকে অনুরোধ করেন রবি বসুকে ফোন করে জানাতে যে তিনি আহত হয়ে হাসপাতালে এসেছেন। বলাই বাহুল্য এটা নিছক কৌতুক, রবি বসুকে এপ্রিল ফুল করার প্রচেষ্টা মাত্র। আমরা আশা রাখছি আমরা প্রমাণ করব সকাল 5:15 নাগাদ কমলেশ অফিস থেকে বের হন। 6:05 রবি বসুর বাড়িতে আসেন। সেখানে পৌঁছে কমলেশ দেখতে পান ভুল খবর পেয়ে রবি বসু তার পূর্বেই মেডিকেল কলেজে রওনা হয়ে গেছেন। মিসেস বসু স্বামীর অনুপস্থিতিতে যখন স্বামীর বন্ধুকে আপ্যায়ন করার আয়োজন করেন তখন রাত্রি জাগরণে ক্লান্ত কমলেশ রবিবাবুর শয়নকক্ষে চলে যান এবং শুয়ে পড়েন। আমরা আশা রাখি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সে প্রমাণ করব নির্জন কক্ষে কমলেশ দেখতে পান
যে ঘরের লোহার আলমারিটা বন্ধ করা ছিল না। আমরা আগেই বলেছি, কমলেশবাবু অত্যন্ত লঘু চরিত্রের খেয়ালি মানুষ। নিছক কৌতূহলের বশেই তিনি আলমারির পাল্লা খুলে দেখতে পান ভিতরে ইন্সপেক্টর রবি বসুর সার্ভিস রিভলভারটা রয়েছে। কৌতুকপ্রিয় কমলেশবাবু তৎক্ষণাৎ সেটি পকেটস্থ করেন। চুরির উদ্দেশ্যে নয় মিলর্ড, বন্ধুকে নাকাল করার অভিলাষে। রবিবাবুর রিভলভারটি ছিল 38 বোরের স্যাক্সে বি কোম্পানির। তার নাম্বার ছিল 397526। এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে কমলেশের একটি নিজস্ব রিভলভারও কিন্তু ছিল। সেটি রুবি কোম্পানির 2x2 বোরের। কমলেশ 6:30টার সময় রবি বসু সূর্য সেন স্ট্রিটের বাসা থেকে নিজের ফ্ল্যাটে ফিরে আসেন। তার গৃহভৃত্যের সাক্ষ্যে আমরা তা প্রমাণ করব। প্রাতরাশ সারার সময় তিনি খবরের কাগজে দেখতে পান যে তিনি এবারে লটারিতে 1.25 লক্ষ টাকার ফার্স্ট প্রাইজ পেয়েছেন। তৎক্ষণাৎ তিনি দার্জিলিং ভ্রমণের সিদ্ধান্তটি বাতিল করেন। বন্ধু বান্ধবীদের নিয়ে একটি পার্টি দেওয়ার বাসনা জাগে তার। গৃহের স্থানাভাব, তাই তিনি হোটেল হিন্দুস্তানে একটি স্যুট ভাড়া করেন। যথারীতি বন্ধু বান্ধবীদের টেলিফোন করে সন্ধে 6টার সময় তার সঙ্গে হোটেলে দেখা করতে বলেন। শুধুমাত্র তার নিকটতম বন্ধু ডক্টর প্রকাশ সেনগুপ্তকে বিকেল 3টের সময় ওই হোটেলে দেখা করতে বলেন। মামলা চলাকালীন আমরা দেখাবো যে কমলেশবাবু বেলা 11:15টায় ওয়েস্ট বেঙ্গল স্টেট লটারির দপ্তরে ফোন করেন এবং তারা ওনাকে বেলা 3:30টার সময় আসতে বলেন। সেই অনুসারে 3টে নাগাদ তিনি যখন হোটেল ত্যাগ করে যাচ্ছেন, তখন তার মনে পড়ে যে বন্ধু ডক্টর সেনগুপ্তকে তিনি 3:30টায় আসতে বলেছেন। তিনি অনায়াসে কাউন্টারে চাবিটা রেখে নির্দেশ দিয়ে যেতে পারতেন যে বন্ধু এলে যেন তাকে চাবিটা দিয়ে অপেক্ষা করতে বলা হয়। কিন্তু কৌতুকপ্রিয় কমলেশবাবু সে পথে যাননি। তিনি কি বিচিত্র ব্যবস্থা করেছিলেন তা মামলা চলাকালীন আমরা দেখাব। আমরা প্রমাণ করব প্রকাশবাবু কিভাবে কাউন্টার ক্লার্কের হাত থেকে চাবি নিয়ে বন্ধুর অনুপস্থিতিতে ওই ঘরে ঢোকেন। একটা সিগারেট খেতে যতটুকু সময় লাগে অন্তত সেই সময়টুকু তিনি ওই নির্জন ঘরে ছিলেন। তারপর চুরির উদ্দেশ্যেই হোক অথবা নিছক খেয়ালের বশেই হোক, তিনি ঘরের আলমারির পাল্লাটি খোলেন এবং দেখতে পান সেখানে থাক দেওয়া নোট এবং একটি রিভলভার রয়েছে। আলমারির ভিতরের নোটগুলি ছিল 100 টাকার 10 কেটা নোট, অর্থাৎ 10,000 টাকা। রিভলভারটি ছিল রবি বসুর। আসামি তৎক্ষণাৎ টাকাটি পকেটস্থ করে রিভলভার হাতে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পরে কমলেশবাবু তার ডুপ্লিকেট চাবির সাহায্যে দরজা খুলে ঘরে ঢোকা মাত্রই প্রকাশ তাকে নৃশংসভাবে হত্যা করেন। তখন কমলেশের পকেটে ছিল তার নিজস্ব রিভলভারটি, কিন্তু তিনি সেটি বার করার কোনো সুযোগই পান না। আসামি মৃতদেহকে এরপর বাথরুমে টেনে নিয়ে যান। তিনি যে বাথরুমের দরজাটি খুলেছিলেন তা আমরা সন্দেহাতীতভাবেই প্রমাণ করব। প্রস্থানের সময় আসামি লিফট দিয়ে নামেন না, যাতে লিফটম্যান তাকে শনাক্ত করতে না পারে। কিন্তু তার দুর্ভাগ্যক্রমেই তিনি যখন সিঁড়ি দিয়ে নামছিলেন, আমাদের সাক্ষী সুদীপ লাহিড়ী লিফট পেয়ে উপরে উঠছিলেন। দ্বিতলের ল্যান্ডিংয়ে সুদীপ তাকে দেখতে পান। আসামির সঙ্গে তখন কোনো ব্যাগ ছিল না। তার 2 পকেটে তখন 10,000 টাকা এবং 2টি রিভলভার। সুদীপবাবু আসামির হিপ পকেট থেকে একটি রিভলভার যে মাথা উঁচু করে আছে সেটাও দেখতে পান। আমরা প্রমাণ করব গ্রেপ্তার এড়ানোর জন্য আসামি ওই রাত্রে কিন্তু বাড়ি ফেরেন না। হোটেলে তিনি রাত্রিবাস করেন এবং মধ্যরাত্রে নিজের বাড়িতে আসেন। মার্ডার ওয়েপেন অর্থাৎ রবি বসু 38 বোরের রিভলভারটি নিজের বাড়ির বাগানে লুকিয়ে রেখেই তিনি আবার হোটেলে ফিরে যান। মাননীয় আদালতকে আমার শেষ বক্তব্য যে বাদীপক্ষের প্রতিবেদনে কোনো কারচুপি নেই। আমরা আমাদের সম্পূর্ণ কেসটি প্রথমেই পেশ করলাম। এ জাতীয় মামলায় বাদীপক্ষ এমনভাবে তাদের আক্রমণ পদ্ধতি খোলাখুলি পেশ করেন না। আমরা সেই পথে যেতে চাই না। আমরা বলতে চাই আসামির অপরাধ সূর্যোদয়ের মতোই স্পষ্ট এবং সেই অপরাধ অপ্রমাণ করার পূর্ণ সুযোগ আমি আমার সহযোগী প্রতিবাদী পক্ষকে দিতে চাই। তাই এই দীর্ঘ প্রারম্ভিক ভাষণ। দ্যাটস অল মিলর্ড। কপালের ঘাম মুছে মাইতি আসন গ্রহণ করলেন। জাস্টিস ভাদুড়ি বাসু সাহেবের দিকে ফিরে বললেন, এবারে আপনি প্রারম্ভিক ভাষণ দিতে পারেন। থ্যাংক ইউ মিলর্ড। আমার কোনো প্রারম্ভিক ভাষণ নেই। বাদীপক্ষ তাদের সাক্ষীদের ডাকতে পারেন। প্রথম সাক্ষী অটোপসি সার্জন ডক্টর শ্রীশ ধর।
মাইতির প্রশ্নের জবাবে তিনি জানালেন, আমার মতে মৃত্যুর সময় এবছর 1 এপ্রিল বিকেল 3টে থেকে 4টের ভেতর। ক্রস এক্সামিনেশনে বাসু সাহেব জানতে চাইলেন, ডক্টর ধর, মৃত্যুর সময়টা আপনি কিভাবে নির্ধারণ করলেন? রিগার মর্টিস দেখে? না, ওই মৃতের পাকস্থলী ও অন্তেপ্রাপ্ত ভুক্তাবশেষের জীর্ণতার পরিমাণ দেখে। দেখুন, আহারের পর থেকেই খাবার জীর্ণ হতে থাকে। কোনো সময় আহারকারীর মৃত্যু হলে হজম হওয়াও বন্ধ হয়। পাকস্থলী ও অন্ত্রে যেসব অর্ধজীর্ণ ভুক্তাবশেষ পাওয়া যায় তার রাসায়নিক পরীক্ষা করে বলা যায় আহার গ্রহণের কত পরে মৃত্যু হয়েছে। এক্ষেত্রে আহার গ্রহণের কত পরে মৃত্যু হয়েছে? প্রায় 2 ঘন্টা। অলরাইট, যেহেতু আপনি মৃত্যুর সময় 3টে থেকে 4টে বলছেন, তাই আপনি ধরে নিয়েছেন যে মৃত ব্যক্তি 1টা থেকে 2টোর মধ্যে আহার করেছিলেন, তাই তো? হ্যাঁ, তাই। কিন্তু আপনি কেমন করে জানলেন মৃত ব্যক্তি কখন আহার গ্রহণ করেছিলেন? ওই হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে। বেলা 1:45 নাগাদ রুম নম্বর 528-এ মধ্যাহ্ন আহার পাঠিয়ে দেওয়া হয়েছিল। ব্রেড রোল, চিকেন স্যুপ, মাখন, ফিশ ফিঙ্গার আর চিকেন রোস্ট। যেহেতু এগুলি গরম গরম খেতে ভালো লাগে, তাই ধরে নিচ্ছি ওই বেলা 2টো নাগাদ তিনি আহারে বসেন। আপনি যে খাদ্যের তালিকার কথা বললেন সেটা নিশ্চয়ই ওই লাঞ্চ মেমো অনুযায়ী। তা ওই আইটেমগুলোর প্রত্যেকটার অর্ধজীর্ণ ভুক্তাবশেষ কি আপনি পোস্টমর্টেমে পেয়েছিলেন, মৃতের পাকস্থলী বা অন্ত্রে? হ্যাঁ, পেয়েছিলাম। আচ্ছা, ওই তালিকাভুক্ত নয় এমন কোনো খাদ্যের অবশেষ কি আপনি পেয়েছিলেন? হ্যাঁ, তাও পেয়েছিলাম। গ্রিন পিস মানে মটরশুঁটি। সেটা কেমন করে হয়? মানে লাঞ্চ মেমো অনুযায়ী উনি তো মটরশুঁটি খাননি, এতে আপনার কোনো সন্দেহ হয়নি? হয়েছিল। এজন্য আমি হোটেলে খোঁজ নিয়ে জানতে পারি গ্রিন পিসের একটি পদও লাঞ্চে সরবরাহ করা হয়েছিল। শেষ দিকে ওই আইটেমটা ফুরিয়ে যায়। হোটেলের হেডকুক বলেন যে হয়তো 528 নম্বর কামরায় ওটা পাঠানো হয়েছিল। ভুলে লাঞ্চ মেমোতে দাম ধরা হয়নি। যেহেতু মৃতের পাকস্থলীতে প্রচুর পরিমাণে অর্ধজীর্ণ মটরশুঁটি ছিল, তাই আমি ধরে নিয়েছিলাম এই ব্যাখ্যাই যুক্তিসঙ্গত। তার মানে ডক্টর ধর, আপনি মৃত্যুর যে সময়টা নির্ধারণ করছেন তা ওই হেড কুক এবং রুম সার্ভিস বেয়ারার কথার উপর নির্ভর করে, নিছক বৈজ্ঞানিক প্রক্রিয়া নয়। বৈজ্ঞানিক পরীক্ষার ভিত্তিতেই, তবে আহারের সময়টা ওদের কাছ থেকেই নিতে হয়েছে আমাকে। আমিও তো তাই বলছি। মৃত্যুর সময়টা আপনি নির্ধারণ করেছেন পরের কথায়, যাকে আইনের ভাষায় বলে ওয়ার্সে রিপোর্ট। দ্যাটস অল মিলর্ড। দ্বিতীয় সাক্ষী ইন্সপেক্টর সতীশ বর্মন, যিনি টেলিফোনে সংবাদটা পেয়ে প্রথম তদন্তে গিয়েছিলেন। মাইতির প্রশ্নে তিনি বিশদ বর্ণনা দিলেন। বিকেল 5:52 তিনি প্রথম টেলিফোনটি পান। টেলিফোন করেন ব্যারিস্টার PK বাসু। তারপর হোটেলে এসে যা যা দেখেন তার দীর্ঘ বিবরণ দেন তিনি। তদন্তের অন্যান্য পর্যায়েরও বর্ণনা দিলেন ইন্সপেক্টর সতীশ সামন্ত। জেরায় বাসু সাহেব তাঁকে প্রশ্ন করলেন, আচ্ছা, মৃতের পকেট থেকে আপনি কি কি জিনিস উদ্ধার করেন? একটা ফাউন্টেন পেন, রুমাল, একটি মানি ব্যাগ, যার গর্ভে ছিল বিভিন্ন নোটে মোট 572 টাকা 38 নয়া পয়সা, আর একটি লটারির টিকিট, কলকাতা বাগডোগরা দোকানি প্লেনের টিকিট 2 তারিখের। তা সেই জিনিসগুলো মামলার এক্সিবিট হিসেবে জমা দেননি কেন? কেউ দিতে বলেননি, তাই এগুলি তদন্তকারী অফিসার হিসেবে আমার কাছেই আছে। মিলর্ড, এগুলোকে মামলার এক্সিবিট হিসেবে আদালতে নথিভুক্ত করা হোক। অবজেকশন মিলর্ড, এগুলোকে পিপলস এক্সিবিট হিসেবে নথিভুক্ত করার কোনো কারণই আমি কিন্তু দেখছি না। তাহলে ওগুলো ডিফেন্স কাউন্সিলের এক্সিবিট হিসেবে নথিভুক্ত করা হোক মিলর্ড। অগত্যা তাই করা হলো। বাসু সাহেব ফাউন্টেন পেনের ক্যাপটা খুলে দেখলেন তাতে কালি আছে কিনা। ছিল, সবুজ রঙের কালি। প্লেনের টিকিট দুটো এবং লটারির টিকিটের নম্বরটা টুকে নিলেন তিনি। মানিব্যাগ খুলে দেখে সাক্ষীকে জিজ্ঞেস করলেন, মিস্টার বর্মন, আপনি বলেছেন ব্যাগে শুধু টাকা পয়সা ছিল। আমি দেখছি টাকা পয়সা ছাড়াও আছে কিছু ভিজিটিং কার্ড এবং একটি মহিলার ফটো। এগুলো কি মৃত ব্যক্তির পকেট থেকে সংগ্রহ করার সময় মানিব্যাগেই ছিল, নাকি আপনি পরে ভরে দিয়েছেন? আমি কিছু ভরে দিইনি, যা ব্যাগে ছিল তাই আছে। তাহলে আপনার আগের স্টেটমেন্টটা হোল ট্রুথ নয়। কেমন? এই ফটোটা কার? মিস মীনাক্ষী মজুমদারের। প্লেনের একখানি টিকিট তো শুনলাম কমলেশ বাবুর, দ্বিতীয়টি কার নামে? টিকিটটা তো পড়েই আছে, দেখলেই জানতে পারবেন। নিশ্চয়ই পারি।
কিন্তু আমি জানতে চাইছি ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে আপনি তা দেখেছেন কিনা। তাছাড়া নামটা বলতে এত ইতস্তত বোধ করছেন কেন আপনি? মিস মীনাক্ষী মজুমদারের। আপনি ডিরেক্ট এভিডেন্সে বলেছেন যে 2রা এপ্রিল রাত 11টা থেকে 3রা এপ্রিল রাত 1টার মধ্যে আসামি ডক্টর সেনগুপ্তার বাড়ি সার্চ করার সময় আপনি একটি রিভলভার খুঁজে পেয়েছেন। এবার ওই তল্লাশির আগে প্রকাশবাবু বা তাঁর বাড়ির কোনো লোক কি আপনাদের দেহ তল্লাশ করে দেখেছিল? না। তাহলে তো আপনারা নিজেরাই ওই রিভলভারটা ওখানে গুঁজে রেখে সেটা আবিষ্কার করে থাকতে পারেন। ঠেকাচ্ছে কে? অবজেকশন মিলর্ড, উনি পুলিশ বিভাগকে ডিফেম করছেন মিলর্ড। মাইতির আপত্তিতে জাস্টিস ভাদুড়ি চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। বাসু সাহেব বলেন, ইওর অনার, আদালতের অনুমতি পেলে আমি আমার প্রশ্নের প্রয়োজনীয়তা এবং যথার্থতা সম্বন্ধে কিছু নিবেদন করতে চাই। বেশ, বলুন। আমাদের মাননীয় সহযোগীর ওপেনিং স্টেটমেন্ট অনুযায়ী আসামি মধ্যরাত্রে লিটন হোটেল থেকে নিজের বাড়িতে এসে আস্তা কুঁড়ে রিভলভারটা ফেলে দেয়। এক্ষেত্রে একটি অনিবার্য প্রশ্ন ওঠে, লিটন হোটেল থেকে আসামির বাড়ি যেতে কি অসংখ্য ম্যানহোল কাভার ছিল না? বেছে বেছে নিজের বাড়ির রাস্তা কুঁড়েই কেন সে মার্ডার ওয়েপনটা রেখে এলো? অপরপক্ষে অস্ত্রটি পুলিশের রিভলভার। ঘটনার কিছু পূর্বে সেটা ছিল ইন্সপেক্টর রবি বসুর হেফাজতে, যার স্টেটমেন্ট সেটা ঘটনার আগেই খোয়া গেছে, এবং ইন্সপেক্টর রবি বসু হচ্ছেন বর্তমান সাক্ষীর অধীনস্থ কর্মচারী এবং তল্লাশির পূর্বে তাদের সার্চ করা হয়নি। ফলে এ সন্দেহ যদি ডিফেন্স কাউন্সিলের মনে জাগে তাহলে সেটা কি অস্বাভাবিক, নাকি পুলিশ ডিপার্টমেন্টকে ডিফেম করা? ওভাররুলড। আপনি উত্তরটা দিন। আমরা নিজেরাই রিভলভারটা ওভাবে গুঁজে দিইনি। ওতে তো হবে না মিস্টার বর্মন, ওটা আমার প্রশ্নের জবাব নয়। আমি জিজ্ঞেস করেছিলাম, যেহেতু তল্লাশির আগে আপনাদের সার্চ করা হয়নি, তাই ইচ্ছে করলে আপনারা নিজেরাই হাত সাফাই করে ওটা ওখানে রেখে নিজেরাই আবিষ্কার করতে পারতেন কি পারতেন না? অমন ইচ্ছে আমার করেনি, হাত সাফাইও করিনি। ন্যাকা সাজবেন না মিস্টার বর্মন। জবাব যতক্ষণ না দিচ্ছেন সারা দিন আমি ওই একই প্রশ্ন করে যাব, এবং এটা মনে রাখবেন, সহজ সরল জবাবটা যতবারই এড়িয়ে যাবেন ততবারই আপনার গিল্ট কনসিয়াস মনের প্রমাণ লেখা থাকবে এই আদালতের নথিতে। অবজেকশন মিলর্ড, জেরার এই পদ্ধতিতে আমার কিন্তু আপত্তি আছে। উনি সাক্ষীকে রীতিমতো ধমক দিচ্ছেন। উঠে দাঁড়ান নিরঞ্জন মাইতি। ওভাররুলড। আমি ডিফেন্স কাউন্সিলের সঙ্গে একমত। সাক্ষী গ্রামের চাষি নন, থানার দারোগা। আদালত তাকে নির্দেশ দিয়েছে প্রশ্নের জবাব দিতে, অথচ তিনি ক্রমাগত সেটা এড়িয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ। হ্যাঁ, ইচ্ছে করলে তা আমরা পারতাম। এবার বলুন, তল্লাশির সময় রবি বসু কি সেখানে উপস্থিত ছিলেন? না, ছিলেন না। ওই রিভলভারটা কে খুঁজে পায়? আমি নিজেই। রবি বসু আপনার অধীনস্থ একজন কর্মচারী, রাইট? সে তো আপনি জানেনই। তাহলে সোজাসুজি স্বীকার করে হ্যাঁ বলতে বাধছে কেন মিস্টার বর্মন? মাইতি গাত্রোত্থান করার উপক্রম করতেই বাসু সাহেব বললেন, আমার জেরা এখানেই শেষ মিলর্ড। এরপর ব্যালিস্টিক এক্সপার্ট জিতেন বসাকের সাক্ষী হল। তার সাক্ষ্যে প্রমাণ হল কমলেশ মিত্র রবি বসুর অপহৃত .38 বোরের রিভলভারের গুলিতেই মারা গেছেন। বাসু সাহেব তাকে জেরাই করলেন না। এরপর সাক্ষী দিতে এলেন নবীন চ্যাটার্জি। বাসু সাহেব তাকে জেরায় প্রশ্ন করলেন, নবীনবাবু, এ কথা কি সত্য যে কমলেশ বাবুর অনুরোধে এবং তার অর্থে আপনি 2রা এপ্রিল তারিখের 2খানি প্লেনের টিকিট কিনে দেন? হ্যাঁ, সত্য। একটা টিকিট ছিল কমলেশ বাবুর, দ্বিতীয়টি মিস মীনাক্ষী মজুমদারের, তাই তো? হ্যাঁ, তাই। আপনি কুন্ডু ট্রাভেলসের অফিসে গিয়ে কমলেশ বাবুর অনুরোধে এবং তার অর্থে দার্জিলিংয়ের হোটেল কুন্ডুজে ওদের জন্য সিট রিজার্ভ করেছিলেন, এ কথা সত্য? আগে হ্যাঁ, সত্য। আপনি একটি ডাবল বেডরুম বুক করেন, ঠিক? হ্যাঁ। কমলেশ মিত্রের স্ত্রী অনুপমা মিত্র আপনার আপন জেঠতুতো বোন, এ কথা সত্য? হ্যাঁ, সত্য। এবার নবীনবাবু, আদালতকে বলুন কোন স্বার্থ প্রণোদিত হয়ে আপনি আপনার ভগ্নীর সর্বনাশ করছিলেন? মাইতি আপত্তি তোলেন প্রশ্নের ধরনে। জাস্টিস ভাদুড়ি সেই আপত্তি মেনেও নেন। প্রশ্ন পাল্টে বাসু সাহেব পুনরায় জেরা শুরু করলেন। অলরাইট, আপনি 31শে মার্চ রবিবার সন্ধ্যায় কমলেশ বাবুর ফ্ল্যাটে গিয়ে তার সঙ্গে যখন গল্প করছিলেন তখন আপনি জানতে পারেন যে পূর্বদিন অর্থাৎ শনিবার কমলেশ বাবু ব্যাংক থেকে নগদ 10,000 টাকা তুলেছেন এবং সে টাকা নিজের কাছেই রেখেছেন, তাই তো?
সাক্ষী ইতস্তত করছে দেখে বাসু সাহেব বলে উঠলেন, এসব কথা তো কমলেশবাবুর চাকর শিবুর সাক্ষাতেই হয়েছিল নবীনবাবু, মনে পড়ছে না আপনার? হ্যাঁ পড়েছে, আমি জানতাম। তাহলে আপনি এ কথাও জানতেন যে হোটেল থেকে কমলেশবাবু সোজা প্লেন ধরবেন, ফলে হোটেলে তার কাছে তখন নগদ 10,000 টাকা ছিল, জানতেন তো? তাতে কি হলো? হয়নি, এখনো হবে। প্রশ্ন হচ্ছে আপনি জানতেন কি জানতেন না? না, প্রত্যক্ষ জ্ঞানে জানতাম না। অর্থাৎ পরোক্ষ জ্ঞানে জানতেন। এবার বলুন তাহলে কেন 1 তারিখে দুপুরবেলা আপনি হোটেল হিন্দুস্থানে এসেছিলেন? লিডিং কোয়েশ্চেন ইওর অনার। নবীনবাবু এই সুযোগে রুমাল বের করে কপালের ঘামটা মুছে ফেলেন। অপরাহ্নের সেশনে প্রথমেই সাক্ষী দিতে এলো সুদীপ লাহিড়ী। মাইতির প্রশ্নে সে বলল, 1 এপ্রিল বিকেল প্রায় 3:45 আমি হোটেল হিন্দুস্থানে কমলেশের সঙ্গে দেখা করতে যাই। আমি যখন লিফট দিয়ে উঠছিলাম তখন সিঁড়ি দিয়ে প্রকাশকে নেমে যেতে দেখি। প্রকাশের পকেট উঁচু হয়েছিল এবং পিছনের পকেটে কালো রঙের কোনো কিছু জিনিস দেখা যাচ্ছিল। মাত্র 2-1 সেকেন্ড আমি ওকে দেখতে পাই যখন লিফটটা উপরে উঠছে, তাই আমি হলপ করে বলতে পারবো না যে হিপ পকেট থেকে উঁচু হয়ে থাকা বস্তুটা রিভলভার কিনা। তারপর আমি কমলেশের 528 নম্বর ঘরে গিয়ে দেখতে পাই একটা বোর্ড ঝুলছে, তাতে বিজ্ঞপ্তি লেখা আছে বিরক্ত করবেন না। আমি তখন আবার লিফট বেয়ে নিচে নেমে আসি। হোটেল ছেড়ে চলে যাবার সময় দেখতে পাই কাউন্টারের কাছে মিস মীনাক্ষী মজুমদার দাঁড়িয়ে আছে। আমার সঙ্গে তার কোনো কথা হয়নি, মীনাক্ষী আমাকে দেখতেও পায়নি। অতঃপর আমি হোটেল ছেড়ে চলে যাই, ফিরে আসি সন্ধ্যে 6টা নাগাদ এবং তখনই জানতে পারি কমলেশ খুন হয়েছে। বাসু সাহেব জেরা করতে উঠে প্রথমেই প্রশ্ন করলেন, আপনি এভিডেন্সে বলেছেন যে কমলেশ আপনাকে সন্ধেবেলায় আসতে বলেছিল, তাহলে 3:45-র সময় আপনি কেন এসেছিলেন? আমার কিছু টাকার প্রয়োজন ছিল। সর্বসমক্ষে টাকাটা কমলেশের কাছ থেকে ধার চাইতে পারবো না বলে একান্তে দেখা করতে এসেছিলাম। সে ব্যস্ত আছে আর ডু নট ডিস্টার্ব বোর্ড টাঙিয়েছে দেখে ফিরে যাই। আপনি মীনাক্ষী দেবীকে তো ভালো করেই চেনেন। যখন ফিরে যাচ্ছেন তখন তাকে কাউন্টারে দেখতে পেয়েও এগিয়ে এসে কথা বলেননি কেন? আসলে ওকে দেখেই আমি বুঝতে পারি কমলেশ ওর প্রতীক্ষাতেই প্রহর গুনছে, তাই অন্যান্য বন্ধুদের জন্য সে বোর্ড টাঙিয়েছে। এ কথা বুঝতে পেরে আমি মীনাক্ষী দেবীকে ডিস্টার্ব করিনি। আপনি কি জানতেন পরদিন কমলেশ এবং মীনাক্ষী দার্জিলিং যাচ্ছেন? জানতাম। তার মানে আপনি এ কথাও জানতেন যে প্রাইজ পাওয়া লটারির টিকিটটা কমলেশের কাছেই আছে? প্রত্যক্ষ জ্ঞানে জানতাম না, আন্দাজ করেছিলাম। অলরাইট। আপনি বলেছেন লিফটে উঠতে উঠতে আপনি দেখতে পান যে আসামি প্রকাশ সেনগুপ্ত সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন এবং তার হিপ পকেট থেকে কালো মতো কিছু একটা বেরিয়ে আছে, তাই তো? হ্যাঁ, কিন্তু সেটা যে রিভলভার তা আমি বলিনি। তা তো আমিও বলিনি। আপনার ভাষায় কালো মতন কিছু একটা জিনিস। ঠিক তাই। যদি ধরা যায় সেটা মার্ডার ওয়েপন, তাহলে কোনো আততায়ী হত্যাকাণ্ড ঘটিয়ে যন্ত্রটা কি এমনভাবে নিয়ে যেতে পারে যাতে দূর থেকে কেউ সেটা কালো মতো একটা জিনিস বলে শনাক্ত করবে? মাইতি আপত্তি তোলেন। হিপ পকেটে অনেকে পেপার ব্যাগ বইও রাখে, এমনভাবে রাখে যাতে দূর থেকে তার কালো রং বোঝা যায়, তাই না? এবারও মাইতি আপত্তি তোলেন, ওই একই অজুহাতে। বাসু সাহেব বুঝতে পারেন প্রশ্ন দুটো বাতিল হলেও তার বক্তব্য আদালত বুঝতে পেরেছেন। আদালতের নথিতে তার লেখা হোক আর না হোক। পরবর্তী সাক্ষী মিস মীনাক্ষী মজুমদার। মাইতি জানতে চাইলেন, মীনাক্ষী দেবী, আপনি ঠিক কখন এবং কিভাবে জানতে পারলেন যে কমলেশই ফার্স্ট প্রাইজ পেয়েছে? আন্দাজ সকাল 9:30টার সময় কমলেশ নিজেই আমাকে টেলিফোন করে জানায় হোটেল হিন্দুস্তান থেকে। সে আমাকে বেলার 3টের সময় ওই হোটেলে আসতে বলেছিল যে সে রিসেপশন কাউন্টারে আমার জন্য অপেক্ষা করবে। আচ্ছা, আপনি কি সেই মতো বেলা 3টে নাগাদ হোটেল হিন্দুস্তানে এসেছিলেন? এসে থাকলে ঠিক কি ঘটেছিল আনুপূর্বিক সব বলে যান। আমি নির্ধারিত সময়েই হোটেলে উপস্থিত হই। লাউঞ্জে কমলেশকে দেখতে পাই না। মিনিট 10 অপেক্ষা করে রিসেপশন কাউন্টার ক্লার্ককে প্রশ্ন করে জানতে পারি কমলেশ মিত্রের রুম নম্বর 528। এরপর লিফটে করে ওর ঘরের দিকে এগিয়ে যায়। দরজার সামনে বোর্ড ঝুলছে দেখে কলিং বেল বাজায়। অনেকক্ষণ পরেও কোনো সাড়া শব্দ না পেয়ে নিচে নেমে চলে আসি। কাউন্টার ক্লার্ককে অনুরোধ করায় সে নিচ থেকে টেলিফোনও করে, তবু কমলেশ উত্তর দেয় না। তখন ফিরে যায়। তারপর
হোটেলে আসি সন্ধে প্রায় 6টায়, আর তখনই জানতে পারি কমলেশ খুন হয়েছে। আচ্ছা, কমলেশের এই ফার্স্ট প্রাইজ পাওয়ার কথা আপনি নিজে থেকে কাকে কাকে জানিয়েছিলেন? নবীন বাবুকে এবং সুদীপ বাবুকে। প্রকাশ বাবুকে? না, তার সঙ্গে আমার পরিচয় ছিল না। ধন্যবাদ। নাও ইউ মে ক্রস এক্সামিন হার। এই বলে মাইতি আসন গ্রহণ করেন। বাসু সাহেব উঠে এসে বললেন, মিস মজুমদার, আপনি ডিরেক্ট এভিডেন্সে বলেছেন যে প্রকাশবাবুকে আপনি এই সুসংবাদটা দেননি। এখন বলুন, ওই 1 তারিখে আসামি প্রকাশ সেনগুপ্তর সঙ্গে টেলিফোনে আপনার আদৌ কোনো কথাবার্তা হয়েছিল কি? না, হয়নি। ওই দিন সকালে ইন্সপেক্টর রবি বসুর সঙ্গে টেলিফোনে আপনার কোনো কথা হয়েছিল? হয়েছিল। তাকে আপনি জানিয়েছিলেন ওই প্রাইজ পাওয়ার কথা, ইয়েস অর নো? ইয়েস। তাহলে ডিরেক্ট এভিডেন্সে পাবলিক প্রসিকিউটর যখন প্রশ্ন করলেন তখন কেন বললেন শুধু নবীনবাবু এবং সুদীপবাবুকেই জানিয়েছিলেন? দুটি কারণে। আমাকে প্রশ্ন করা হয়েছিল কমলেশের প্রাইজ পাওয়ার কথা আমি কাকে জানিয়েছি। এক্ষেত্রে রবিবাবুকে আমি নিজে থেকে কিছুই জানাইনি। তিনি প্রথমে ফোন করেন, তিনি জানতে চান প্রাইজ পাওয়ার কথা। আর দ্বিতীয়ত, রবিবাবুকে আমি একথাও বলিনি যে কমলেশ প্রাইজ পেয়েছে, বরং বলেছিলাম প্রাইজটা আমি পেয়েছিলাম। বোঝা গেল সাক্ষী জবাবের জন্য পূর্বেই প্রস্তুত ছিল। বুঝলাম। ও কথা কেন বলেছিলেন রবিবাবুকে? যেহেতু তারিখটা ছিল 1 এপ্রিল, তাই। বাসু সাহেব বুঝলেন এদিক দিয়ে অগ্রসর হয়ে খুব একটা লাভ নেই। তিনি এবার একেবারে অন্য দিক থেকে আক্রমণ শুরু করলেন। জিজ্ঞেস করলেন, মিস মজুমদার, আপনি কি জানেন কমলেশ মিত্র বিবাহিত? জানি। এবং এ কথাও জানেন যে তাদের সেপারেশন চলছে, ডিভোর্সের মামলা কোর্টে চলছিল? তাও জানি। তা সত্ত্বেও আপনি কমলেশ বাবুর সঙ্গে দার্জিলিং বেড়াতে যেতে চেয়েছিলেন? তা সত্ত্বেও মানে কি? কমলেশ বাবু এবং আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। একসঙ্গে এক প্লেনে দার্জিলিং বেড়াতে যাওয়ায় দূষণীয় তো কিছু দেখছি না। কিন্তু আপনি কি এ কথা জানতেন না যে আপনাদের জন্য দার্জিলিংয়ে হোটেল কুন্ডুজে একটি ডাবল বেডরুম বুক করা হয়েছে? জানতাম। এতেও দূষণীয় কিছু নজরে পড়েনি নিশ্চয়ই, যেহেতু আপনারা দুজনেই প্রাপ্তবয়স্ক। সাক্ষী চকিতে একবার মাইতি সাহেবের দিকে তাকায়। সেখান থেকে আপত্তি উঠবে এমন একটা আশা সে করেছিল হয়তো, কিন্তু মাইতি নির্বিকার থাকায় সে বলল, কমলেশ সেটা আমাকে না জানিয়েই করেছিল। দার্জিলিংয়ে পৌঁছে আমি ও ব্যবস্থায় রাজি হতাম না, পৃথক রুম নিতাম। বুঝলাম। আপনারা কি ইতিপূর্বে কমলেশবাবুর বিবাহের পরে কোনো হোটেলের ডাবল বেডরুমে রাত্রিবাস করেননি মিস মজুমদার? মীনাক্ষী পুনরায় তার উকিলের দিকে অসহায় ভঙ্গিতে তাকিয়ে দেখে। মাইতি যথারীতি নির্বিকার। অতঃপর মীনাক্ষী জজ সাহেবকে প্রশ্ন করে, ইওর অনার, আমি কি প্রশ্নের উত্তর দিতে বাধ্য? জজ সাহেব একবার মাইতির দিকে একটি ভর্ৎসনাপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলেন, যদিও আপনার উকিল আপত্তি পেশ করেনি, তবু আদালত মনে করে এ প্রশ্নটি প্রাসঙ্গিক ও বৈধ নয়। আপনি এ প্রশ্নের জবাব দিতে বাধ্য নন। মিস্টার ডিফেন্স কাউন্সিল, আপনি অন্য প্রশ্ন করুন। আপনি ডিরেক্ট এভিডেন্সে বলেছেন যে সকাল 9:30 নাগাদ কমলেশবাবু আপনাকে ফোন করে প্রাইজ পাওয়ার কথা বলেন এবং বেলা 3টের সময় হোটেলে আপনাকে আসতে বলেছিলেন। এবার বলুন, ওই সময় কমলেশবাবু কি আপনাকে বিশেষ কোনো একটি জিনিস সঙ্গে করে আনতে বলেছিলেন মিস মজুমদার? হ্যাঁ, বলেছিলেন। কি জিনিস সেটা? সাক্ষী এবার মাইতি সাহেবের দিকে তাকাতেই মাইতি উঠে দাঁড়ান। অবজেকশন ইওর অনার। সাক্ষী ইতিপূর্বেই তার জবানবন্দিতে স্বীকার করেছেন যে মৃত কমলেশ মিত্রের সাথে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। এক্ষেত্রে মৃত বন্ধুর সাথে তার কতটা ঘনিষ্ঠতা হয়েছিল সে কথা প্রকাশ্যে আদালতে স্বীকার করা সাক্ষীর পক্ষে সংকোচের। এবং যে জিনিসটি কমলবাবু সাক্ষীকে আনতে বলেছিলেন তা যে বর্তমান মামলার সাথে সম্পর্কযুক্ত, এ কথা মনে করার কোনো সঙ্গত কারণ আমি দেখি না। ফলে এই প্রশ্নটি ইররেলিভেন্ট এবং অ্যাবসার্ড। জজ সাহেব কিছুটা চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। একটু ভেবে নিয়ে বলেন, মিস্টার ডিফেন্স কাউন্সিল, আপনি কি আপনার উদ্দেশ্যটা একটু বুঝিয়ে বলতে পারেন? বাসু সাহেব একটা বাও করে বলেন, আমার উদ্দেশ্য একটাই ইওর অনার, সত্য উদ্ঘাটন। মাননীয় সহযোগী সন্দেহ প্রকাশ করেছেন সাক্ষীকে যে বস্তুটি সঙ্গে করে আনতে বলা হয়েছিল তা বর্তমান মামলার সঙ্গে সম্পর্ক বিমুক্ত এবং এই প্রশ্নের জবাব দিতে সাক্ষী সংকোচ বোধ করছেন।
আপত্তির প্রথমাংশের বিষয়ে পূর্বেই কোনো অভিমত দেওয়া সম্ভব নয়, কিন্তু দ্বিতীয়াংশ স্পষ্টতই প্রতীয়মান, অর্থাৎ সাক্ষী এ প্রশ্নের জবাব দিতে সংকোচ বোধ করছেন। মিস মজুমদারের সঙ্গে মৃত কমলেশ মিত্রের ঘনিষ্ঠতা কতদূর গভীর হয়েছিল সে বিষয়ে আমাদের বিন্দুমাত্র কৌতূহল নেই। অপরপক্ষে আমি আশা করি এই প্রশ্নের জবাব থেকে একটা গুরুত্বপূর্ণ এভিডেন্স পাওয়া যাবে। আমার প্রস্তাব, বর্তমান সাক্ষীর সাক্ষ্য আপাতত মুলতুবি রেখে অন্যান্য সাক্ষীর জবানবন্দি নেওয়া হোক, কারণ ডিফেন্স আশা রাখেন যে কথা বলতে ওনার সংকোচ বোধ হচ্ছে সেই কথাটাই অন্যান্য সাক্ষীর জবানবন্দি থেকে প্রকাশিত হয়ে পড়বে। তখন মিস মজুমদারের পক্ষে কোঅপারেট করা ছাড়া আর কোনো উপায় থাকবে না, তখন সংকোচের প্রশ্নও থাকবে না। এখন আদালত যদি অনুমতি করেন তবে মিস মজুমদারের জেরা অসমাপ্ত রেখে বাদীপক্ষ অন্যান্য সাক্ষীদের ডাকতে পারেন। মাইতি কিঞ্চিত আপত্তি জানালেন, কিন্তু সে আপত্তি ধোপে টিকল না। আদালতের নির্দেশে মীনাক্ষী মজুমদার সাক্ষীর মঞ্চ থেকে নেমে এলো। পরবর্তী প্রসিকিউশন উইটনেসের নাম মনোরঞ্জন হাঁসদা। কৌশিক বাসু সাহেবের কানে কানে প্রশ্ন করে, আচ্ছা, কমলেশ মিত্র যে মীনাক্ষীকে একটা জিনিস আনতে বলেছিল সে কথা আপনি জানলেন কি করে? It's a wild, wild goose chase, ভাগ্নে। Straight on the jigal. কিন্তু জিনিসটা কি এখনই শুনতে পাবে, যদি আমার ডিরেকশন ঠিক হয়। এই কথাবার্তার মাঝে পরবর্তী সাক্ষী শ্রী মনোরঞ্জন হাঁসদা হলফ নিয়ে সাক্ষ্য দিতে শুরু করেছেন। মাইতির প্রশ্নে জানা গেল, মনোরঞ্জন হাঁসদা ওয়েস্ট বেঙ্গল স্টেট লটারির ডিরেক্টরেটের অ্যাকাউন্টেন্ট। তিনি স্বীকার করলেন, হ্যাঁ ইওর অনার, ওই 1 এপ্রিল সকাল 10:30-11টার সময় আমি অফিসে একটি টেলিফোন পাই। যিনি টেলিফোন করেছিলেন তিনি তার নাম বলেননি, শুধু বলেছিলেন যে তার কাছে একটা লটারির টিকিট আছে যার নম্বর C506909, যেটা ফার্স্ট প্রাইজ পেয়েছে। ভদ্রলোককে আমি প্রশ্ন করেছিলাম ফার্স্ট প্রাইজ যিনি পেয়েছেন অর্থাৎ ওই টিকিটধারীর নাম কি। তাতে ভদ্রলোক অহেতুক চটে যান এবং বলেন যে তা নিয়ে আমার এত কৌতূহল কেন, আমাকে শুধু তিনি কোন সময় এলে চেকটা পাওয়া যাবে সেটুকু বলতে বলেন। আমি জবাবে তাই বলি, ওই টিকিটধারী যেন বিকেল 3টে থেকে 4টের মধ্যে টিকিটটি সঙ্গে নিয়ে এসে ডিরেক্টর সাহেবের সঙ্গে দেখা করেন, টিকিট পরীক্ষা করে তবেই প্রাপকের নামে চেকটা কাটার ব্যবস্থা হবে, এটুকুই। ওই টেলিফোন কে করেছিল তা আপনি জানেন? আগে না, তা জানি না, তবে পুরুষ মানুষের কণ্ঠস্বর, তিনি নাম পরিচয় কিছু দেননি। কিন্তু তিনি কোথা থেকে টেলিফোনটা করেছিলেন সেটা জানেন কি? জানি। কেমন করে জানলেন? আমাদের অফিসে ডিরেক্ট টেলিফোন নেই, ওই PBX বোর্ড আছে। যে অপারেটর আমার সঙ্গে বহিরাগতের লাইন যোগাযোগ করিয়ে দেয় সেই বলেছিল। কি বলেছিল? কলটা অরিজিনেট করে হোটেল হিন্দুস্তানের PBX বোর্ড থেকে। হোটেল হিন্দুস্তানই প্রথমে আমাদের ডিরেক্টরকে চায়, না পেয়ে জানতে চায় নেক্সট ইনচার্জ অফিসার কে আছেন, এবং তখনই আমার সঙ্গে আমাদের অপারেটর যোগাযোগ করিয়ে দেয়। এই সূত্রেই আমি জানি টেলিফোনটা হিন্দুস্তান হোটেল থেকেই আসে। ইউ মে ক্রস এক্সামিন নাও। থ্যাংক ইউ। আচ্ছা, ওই ভদ্রলোক কি বলেছিলেন তিনি ফার্স্ট প্রাইজ পেয়েছেন? আগে না, এ কথার জবাব তো আমি আগেই দিলাম। তিনি বলেছিলেন যে নম্বরে ফার্স্ট প্রাইজ উঠেছে সেই নম্বরের টিকিটখানা তার কাছে আছে। তিনি কি কথা বলেননি যে তার এক বান্ধবী প্রাইজটা পেয়েছে? আগে না। আচ্ছা মিস্টার হাঁসদা, প্রতিটি টিকিটে কি ক্রেতার নাম অথবা ডিপ্লোম থাকে? আগে থাকতো, আজকাল আর থাকে না। অর্থাৎ বর্তমানে লটারির টিকিট প্রায় বেয়ারার চেকের মতো, মানে যে ওই প্রাইজ পাওয়া টিকিটখানা উপস্থিত করবে সে টাকাটা নগদে পাবে। নগদ পাবে নয়, অ্যাকাউন্ট পেয়ে চেকে পাবে, যে ওই টিকিটধারী সে। তার মানে ধরা যাক ওই 1 এপ্রিল বিকেল 4টের সময় কমলেশবাবু যদি কোনো মহিলাকে সঙ্গে করে আপনার ডিরেক্টরের সঙ্গে দেখা করতেন এবং প্রাইজ পাওয়ার টিকিটখানা দাখিল করে বলতেন যে তার বান্ধবী ওই টিকিটখানার অধিকারিণী, তাহলে সেই বান্ধবীর নামেই অ্যাকাউন্ট পেই চেক 1.25 লক্ষ টাকা দেওয়া হতো। হ্যাঁ, যদি সেই মহিলা প্রাপ্তবয়স্কা হতেন এবং স্বীকার করতেন তিনি ওই টিকিটের মালিক, তাহলে তাকেই দেওয়া হতো। দ্যাটস অল মাই লর্ড। আদালত অনুমতি দিলে এখনই আমি মিস মজুমদারের অসমাপ্ত জেরা শেষ করতে প্রস্তুত। সহযোগী ঘটনাচক্রে প্রথমেই মিস্টার হাঁসদাকে আহ্বান করায় আমার আর কোনো অসুবিধে নেই। অগত্যা মীনাক্ষী মজুমদারকে আবার উঠে দাঁড়াতে হলো সাক্ষীর মঞ্চে। কোর্ট পেশকার স্মরণ করিয়ে দিল হলফ পূর্বেই নেওয়া আছে।
বর্তমানে সে যা বলবে তা হলফ নেওয়া জবানবন্দি। বাসু সাহেব আদালতকে বলেন, মিলর্ড, আমি প্রথমেই আমার পূর্বেকার প্রশ্নটি প্রত্যাহার করে নিচ্ছি। অর্থাৎ কমলেশবাবু মিস মজুমদারকে কি জিনিস সঙ্গে করে আনতে বলেছিলেন সেদিকে আমি যাচ্ছি না। সাক্ষীর দিকে ফিরে বাসু সাহেব জিজ্ঞেস করেন, মিস মজুমদার, আপনিও এবার একটি লটারির টিকিট কেটেছিলেন, তাই না? হ্যাঁ। সেটি কি বর্তমানে আপনার কাছে আছে? এখন আমার কাছে নেই, বাড়িতে আছে। আমি যদি বলি কমলেশ মিত্রের টিকিটখানা নয়, আপনার টিকিটখানারই নম্বর ছিল C506909 এবং মৃত কমলেশ মিত্র ওই টিকিটের ওয়ারিশ নয়, আপনি ওই 1.25 লক্ষ টাকার ন্যায্য অধিকারিনী, তাহলে কি আপনি কোনো আপত্তি জানাবেন? সাক্ষী বিহ্বল হয়ে পড়ে। আমি জানি না। প্রাইজ ঘোষিত হওয়ার পর আপনি নিজে টিকিটখানার নম্বর মিলিয়ে দেখেননি, ঠিক না ভুল? মীনাক্ষীর বিহ্বলতা তখনও ঘোচেনি। সে যন্ত্রচালিতের মতো বলে, ঠিক। অর্থাৎ আপনি জানেন না যে মৃত কমলেশের পকেট থেকে যে লটারির টিকিটখানা উদ্ধার করা হয়েছে সেটি আপনারই টিকিট কিনা? কি? আমি জানি না। এবার আপনি স্বীকার করুন মীনাক্ষী দেবী, কমলেশ টেলিফোনে বলেছিল আপনার টিকিটখানা সঙ্গে নিয়ে যেতে এবং সেটা আপনি হোটেলে নিয়ে গিয়েছিলেন, কি তাই তো? হ্যাঁ তাই। অর্থাৎ কমলেশ আপনাকে টেলিফোনে প্রতিশ্রুতি দিয়েছিল সে আপনাকে নিয়ে লটারির অফিসে যাবে, আপনাকেই টিকিটধারী বলে স্বীকার করবে, অর্থাৎ প্রাইজ মানি আপনিই পাবেন, কি? সাক্ষী অধোবদনে তা স্বীকার করে। হ্যাঁ তাই। কিন্তু কেন এই ব্যবস্থা করা হলো? আমি জানি না। জানেন মিস মজুমদার, আপনি সব জানেন, স্বীকার করছেন না। আপনি জানেন যে কমলেশ ভয় পেয়েছিল সে যদি লটারিতে 1.25 লক্ষ টাকা পায় তাহলে ডিভোর্সের মামলায় তাকে স্ত্রীর খোরপোশ এবং খেসারত বাবদ অনেক টাকা দিতে হবে। আপনি জানেন ডিভোর্সের মামলায় ফয়সালা হয়ে গেলে কমলেশ আপনাকেই বিবাহ করত এবং ওই টাকার সবটাই তখন আপনাদের দুজনের হতো, স্বীকার করুন। আমি জানি না। মীনাক্ষী মজুমদার 2 হাতে মুখ ঢেকে কেঁদে ফেলে। মাইতি উঠে দাঁড়ান। বাসু সাহেবও বিচারকের রুলিংয়ের অপেক্ষায় না থেকে বলেন, দ্যাটস অল মাই লর্ড। দিনের শেষ সাক্ষী ইন্সপেক্টর রবি বোস। মাইতি সাহেবের প্রশ্নে সে তার দৃষ্টিভঙ্গি থেকে আদ্যপান্ত ঘটনার বর্ণনা দিয়ে গেল। সকাল 6:45 সে বাড়ি ফিরে জানতে পারে যে কমলেশ তার শয়নকক্ষে নির্জনে 8 ঘন্টা কাটিয়ে গেছে। তখনই সে কিঞ্চিত সন্দিগ্ধ হয়ে পড়ে। কমলেশের প্র্যাকটিক্যাল যোগ যে কি জাতের তার প্রমাণ তো সদ্যই সে পেয়েছে। ওর মনে হলো ওই 8 ঘন্টা রুদ্ধদ্বার কক্ষে কৌতুকের একটি টাইম বম নিশ্চয়ই রেখে গেছে তার খেয়ালি বন্ধু। তাই সে আলমারি খুলে পরখ করে এবং যা ভেবেছিল তাই, তার সার্ভিস রিভলভারটি আলমারি থেকে গায়েব। কমল যে এটা চুরি করেনি এটা সে নিশ্চিত। এ তার আরেকটা উৎকৃষ্ট রসিকতা মাত্র। তাই সে তৎক্ষণাৎ খবরটা থানায় রিপোর্ট করে না, বরং কমলেশ কোথায় গেল তাই জানতে উদ্গ্রীব হয়ে পড়ে। কমলেশের বাড়িতে ফোন করে তার চাকরের কাছ থেকে সে জানতে পারে তার সাহেব 7 দিনের ছুটি নিয়ে দার্জিলিং গেছে। অতঃপর কমলেশের শালা নবীনকে ফোন করে সে জানতে পারে কমলেশের দার্জিলিং যাওয়ার কথা পরের দিন এবং সঙ্গে মীনাক্ষীও যাচ্ছে। সেখানে ওরা হোটেল কুন্ডুজে উঠবে। এরপর সে মীনাক্ষীকে ফোন করে শোনে দারুণ খবরটা, অর্থাৎ মীনাক্ষী লটারিতে 1.25 লক্ষ টাকা পেয়েছে। ওই সঙ্গে আরও শোনে যে কমলেশ রয়েছে হোটেল হিন্দুস্তানে। রবি অতঃপর হোটেল হিন্দুস্তানে যায় তার খোয়া যাওয়া রিভলভারটার খোঁজে। সেখানে সে পৌঁছয় বেলা 10টা নাগাদ। কমলেশ তখন হোটেলে ছিল না। তাই আর দেরি করা অনুচিত বিবেচনা করে সে থানায় সংবাদ দেয় যে তার সার্ভিস রিভলভারটি খোয়া গেছে। তবে বড় দারোগাকে সব কথা খুলে বলেছিল সে, এবং এ কথাও বলেছিল যে সন্ধ্যায় কমলেশ কয়েকটি বন্ধুকে নিমন্ত্রণ করেছে, হয়তো তখনই সে ওই হারানো অস্ত্র উদ্ধার করতে পারবে। মাইতি প্রশ্ন করেন, সন্ধ্যায় যে কমলবাবু কয়েকজন বন্ধুকে নিমন্ত্রণ করেছেন সে কথা আপনি কি করে জানলেন? মীনাক্ষী দেবী টেলিফোনে বলেছিলেন। অতঃপর প্রতিবাদী পক্ষ জেরা শুরু করে। বাসু সাহেব রবিকে প্রথম যে প্রশ্নটি করলেন তাতেই আপত্তি জানালেন বাদী পক্ষ। আপনিও কি এই লটারির একটা টিকিট কিনেছিলেন?
মাইতি সাহেবের আপত্তির কারণ এই প্রশ্ন বর্তমান মামলার সঙ্গে সম্পর্কহীন। জজ সাহেব আপত্তি মানলেন না, ফলে রবিকে স্বীকার করতে হলো। টিকিট আপনি নিজে কেটেছিলেন? না, আসামি প্রকাশ সেনগুপ্ত একসঙ্গে 5-7খানা টিকিট কাটে। বন্ধুরা এক একখানা করে টিকিট তার থেকে সংগ্রহ করে নেয়। তাহলে আপনার টিকিটের নম্বর ওই প্রাইজ পাওয়া টিকিটের নম্বরের খুব কাছাকাছি হবে, যেহেতু আপনারা কজন পরপর সিরিয়াল নম্বরের টিকিট পেয়েছিলেন। হ্যাঁ, তাই হবে। আপনার টিকিটের নম্বর কত ছিল? ঠিক বলতে পারবো না। প্রাইজ ঘোষিত হওয়ার পর আপনি নিজের টিকিট যাচাই করে দেখেননি? প্রাইজ ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে আমার রিভলভারটা খোয়া যায়। তারপরে মীনাক্ষী দেবীর কাছ থেকে জানতে পারি তিনি ফার্স্ট প্রাইজ পেয়েছেন। অমন দুটি পরপর টিকিট প্রাইজ পেতেই পারে না। তাই মীনাক্ষী দেবী প্রাইজ পেয়েছেন জেনে নিজের টিকিটের নাম্বার মিলিয়ে দেখার কথা আমার মাথাতেও আসেনি। তাছাড়া আমার বন্ধু কমলেশ খুন হয়ে যাওয়ায় ওসব দিকে আমার কোনো চিন্তাই ছিল না। আপনার সে টিকিটখানা এখন আছে কোথায়? বাড়িতে, বাক্সে বা আলমারিতে থাকতে পারে, ইতিমধ্যে ফেলে দিয়েও থাকতে পারি। দ্যাটস অল মিলর্ড, আমার আর কোনো প্রশ্ন নেই। সেদিনকার মতো আদালতের অধিবেশন এখানেই শেষ হলো। এতক্ষণ আপনি শুনছিলেন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী ঘড়ির কাঁটা, পর্ব 2, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. কৌশিক অটোপসি সার্জন এবং রতনের চরিত্রে অপূর্ব, ইন্সপেক্টর সতীশ বর্মন, নবীন চ্যাটার্জি এবং জাস্টিস সদানন্দ ভাদুড়ির ভূমিকায় দীপক, ডক্টর প্রকাশ সেনগুপ্ত, ব্যাংক ম্যানেজার শেষাদ্রি এবং ইন্সপেক্টর বসাকের চরিত্রে অভিক, অঞ্জলির ভূমিকায় রীতি, মীনাক্ষী এবং মুন্নির মায়ের চরিত্রে শ্রোতা, সতীর ভূমিকায় মৌ, রিসেপশনিস্ট এবং প্রকাশের বৌদির চরিত্রে সঙ্গীতা, মিসেস রানু বাসুর ভূমিকায় দেবলীনা, রবির চরিত্রে রথিন, সুদীপের ভূমিকায় কুন্তল, কমল এবং নিরঞ্জন মাইতির চরিত্রে শুভদীপ, গল্প পাঠে পুলিশের ফটোগ্রাফার ডাক্তার PK বাসুর ভূমিকায় সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী পরশুদিন আপনি শুনবেন এই গল্পের অন্তিম পর্ব।